ওকে, আমরা পড়বো হচ্ছে বেনজিনের বিক্রিয়া। লাস্ট ক্লাসে আমরা বেনজিন পড়ছিলাম, কিন্তু বেনজিনের একটু অন্যরকম জিনিস পড়ছিলাম। বেনজিন কি জিনিস, বেনজিনের স্ট্রাকচার কেমন, এইগুলোই লাস্ট ক্লাসে দেখা হয়েছিল, তাই না? এবং বেনজিন আর টুলিন পড়ানোর পরে আমরা আবার অনেকগুলো প্রবলেম সলভ করব। এখন বেনজিনের বিক্রিয়া যখন পড়বো, নর্মালি তোদের বইতে বা হচ্ছে তুই যখন নর্মালি পড়ে থাকিস বা টিপিক্যালি যখন স্যাররা পড়ান, তখন স্যাররা এভাবে পড়ান যে কোন একটা মানে কার্যকরী মূলক নিয়ে কথা বলে বা কোনো একটা টাইপ নিয়ে কথা বলে, এবং তারপর হচ্ছে তার প্রস্তুতি দেখায় প্রথমে, তারপরে তার বিক্রিয়া দেখায়, এবং তারপরে তার হচ্ছে শনাক্তকরণ দেখায়। এখন আমি ওইভাবে পড়াই না, বাট আমি যেভাবে পড়াই এটা এক্সপেরিমেন্টালি প্রুভড যে এটা স্টুডেন্টরা ভালো মতো বুঝে। সো বেনজিনের বিক্রিয়া আমরা দেখব। এখন বেনজিনের বিক্রিয়া আমরা জানি বেনজিন হচ্ছে এইটা 6 কার্বনের একটা যৌগ, তাই না? সো আগে একটু ফিল করি যে বেনজিন কি সম্পৃক্ত না বেনজিন অসম্পৃক্ত। আমরা অবশ্যই জানি বেনজিন একটা অসম্পৃক্ত, কারণ কি বেনজিনে পাই বন্ধন আছে বা দ্বিবন্ধন আছে। সো এটা কিন্তু প্রথমে ফিল করতে পারলাম বেনজিন একটা অসম্পৃক্ত জৈব যৌগ। এখন অসম্পৃক্ত এই কথাটার অর্থ কি, আমরা জাস্ট বাংলা অর্থ বের করি। এই অসম্পৃক্ত শব্দের অর্থ কি, পরিপূর্ণ নাকি পরিপূর্ণ না? কি মনে হয়, কমন সেন্স? আমার কোয়েশ্চেন হচ্ছে অসম্পৃক্ত এই শব্দটার অর্থ কি। এই অসম্পৃক্ত শব্দটার অর্থ হচ্ছে পরিপূর্ণ না, মানে সে এখনো পরিপূর্ণ হয়নি। মানে ধর কেউ যদি বলে যে আমার জীবন সুখে সম্পৃক্ত, যে তার জীবন সুখে সম্পৃক্ত, এই কথার অর্থ হচ্ছে তার জীবনের সুখ নেওয়ার জায়গা নাই, তার জীবনে যতটুকু সুখ নেওয়ার সে নিয়ে নিছে। আসলে কেউ জীবনে সম্পূর্ণ সুখী না, আবার কেউ জীবনে সম্পূর্ণ দুঃখীও না। এটা ডিপেন্ড করে আমরা কোনটাকে ফোকাস করি। মানে বলা হয় না যে নদীর এপার বলে ছাড়িয়ে নিঃশ্বাস, ওই পারেতে স্বর্গ সুখ আমার বিশ্বাস। সবাই মনে করে ও বোধহয় আমার থেকে বেশি সুখী, ও বোধহয় আমার থেকে বেশি সুখী। বাট আসলে সুখী বলে কিছু নাই। পৃথিবীর সব থেকে দুঃখী মানুষটারও সুখ থাকে, পৃথিবীর সব থেকে সুখী মানুষটারও দুঃখ থাকে, ডিপেন্ড করে কে কোনটাকে হাইলাইট করে। তো কথা হচ্ছে বেনজিন একটা অসম্পৃক্ত, মানে কি তার এখনো পরিপূর্ণ না। আচ্ছা, যে পরিপূর্ণ না সে কি করবে, সে অ্যাড করবে, তাই না? সে সংযোগ করবে। তাহলে আমরা এটুকু বলতেই পারি যেহেতু বেনজিন একটা অসম্পৃক্ত যৌগ, তার মানে সে কি বিক্রিয়া দেখায়, সে অ্যাডিশন বিক্রিয়া দেখায়। ওকে, অ্যাডিশন মানে হচ্ছে সংযোজন বিক্রিয়া দেখায়, বা কেউ এটাকে জুতো বলে, সংযোজন বা হচ্ছে অ্যাডিশন। সো আমি অ্যাডিশনটাই লিখি, অ্যাডিশনটাই এইটুকু কিন্তু মুখস্থ করা লাগে না। আগে এইটুকু ফিল করবো বেনজিন একটা অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত মানে সে পরিপূর্ণ না, সে হচ্ছে অপরিপূর্ণ। তো যে অপরিপূর্ণ সে কি করবে, অ্যাড করবে। এখন এই অ্যাডিশনটা কোন অ্যাডিশন হবে, ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক, এইটুকু মুখস্থ করা লাগে না। দেখতো ভাই বেনজিনের মধ্যে কি আছে, অনেক পাই ইলেকট্রন আছে না, ডিলোকালাইজড ইলেকট্রন আছে। এখন যেহেতু বেনজিনের মধ্যে ডিলোকালাইজড ইলেকট্রন আছে, তাহলে বেনজিনকে কারা পছন্দ করবে, কারা টার্গেট করবে, তাই না? অবশ্যই ইলেকট্রোফাইল টার্গেট করবে। ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রন প্রেমী। মানে চিন্তা কর, ফুলে মধু থাকে দেখেই তো মৌমাছি আসে, তাই না? এখন ফুলে যদি মধু না থেকে অন্য কিছু থাকতো তখন তোর মৌমাছি আসতো না। সো বেনজিনে কি আছে, ইলেকট্রন আছে। ইলেকট্রন যেহেতু আছে মানে বেনজিনে ইলেকট্রোফাইল আসবে। তাহলে বেনজিনের অ্যাডিশন বিক্রিয়া দেখায়, এবং সে কি অ্যাডিশন, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন। বিশ্বাস কর ভাই, কে কোন টাইপের বিক্রিয়া দেখায় তুই যদি এটা মনে রাখতে পারিস, জৈব যৌগ অনেকটা ইজি হয়ে যায়। তাহলে আমরা মনে রাখবো বেনজিন অ্যাডিশন দেখায়, কোন অ্যাডিশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। ওকে, গেল এটুকু। এটাই বেনজিনের বিক্রিয়া হওয়ার কথা, বাট বেনজিন একটু পণ্ডিত, বেনজিন একটু বেশি বুঝে, একটু বেশি চিন্তা করে। বেনজিন অ্যাডিশন দেখানোর কথা, কিন্তু এই অ্যাডিশনের সাথে সাথে বেনজিন আবার একটু সাবস্টিটিউশনও দেখায়, প্রতিস্থাপনও দেখায়, যেটা কিন্তু অসম্পৃক্ত যৌগের দেখানোর কথা না। খেয়াল করে সবাই শুনিস, অসম্পৃক্ত যৌগের ট্রেডমার্ক রিয়াকশনই হওয়া উচিত অ্যাডিশন রিয়াকশন। অসম্পৃক্তরা সবসময় অ্যাডিশনই দেখাবে, দেখানো উচিত, এটাই তাদের দেখানোর কথা। কিন্তু বেনজিন একটু পণ্ডিত, ওই পণ্ডিতে করে বেনজিন কিছু প্রতিস্থাপন বিক্রিয়া দেখায়, সাবস্টিটিউশন। এই যে বেনজিন যে সাবস্টিটিউশন বিক্রিয়া দেখায় সেটাও কি ইলেকট্রোফিলিক, বেনজিনের সবকিছু ইলেকট্রোফিলিক, কারণ তার মধ্যে অনেক মানে ইলেকট্রন আছে, ইলেকট্রোফিলিক। যেটা বেনজিনের দেখানোর কথা না, এই যে বেনজিন যে সাবস্টিটিউশনও দেখায়, এই সাবস্টিটিউশন দেখানোর জন্য বেনজিনে যে অসম্পৃক্ততা সেটাকে বলা হয় বিশেষ ধরনের অসম্পৃক্ততা। রিভিউ করে দিচ্ছি, দেখ। অসম্পৃক্ত যৌগের ট্রেডমার্ক রিয়াকশন বা কমন রিয়াকশন বা বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হওয়া উচিত অ্যাডিশন, এটাই হওয়া উচিত। যেমন তুই অ্যালকিন দেখবি অসম্পৃক্ত, সে অ্যাডিশন দেখায়। অ্যালকাইন দেখবি অসম্পৃক্ত, সে অ্যাডিশন দেখায়।
কার্বনিল কার্বন মানে অ্যালডিহাইড কিটোন অসম্পৃক্ত, সেও অ্যাডিশন দেখায়। সো বেনজিনেরও অ্যাডিশন দেখানোর কথা, বাট সে তো অ্যাডিশন দেখায়, ক্ষান্ত দেয় না, সে তো প্রতিস্থাপনও দেখায় বা সাবস্টিটিউশনও দেখায়। এই সাবস্টিটিউশন দেখাই দেখে বেনজিনের অসম্পৃক্ততাকে আমরা কি বলি? বিশেষ ধরনের অসম্পৃক্ততা। সো জাস্ট ব্যাপারটা বলবো হচ্ছে বেনজিনকে কি বলা হয়, সেটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ হওয়ার সত্ত্বেও অসম্পৃক্ত যৌগ হওয়া সত্ত্বেও বেনজিন অ্যাডিশন এর পাশাপাশি কি বিক্রিয়া দেখায়? সংযোজন বিক্রিয়াও দেখায়, প্রতিস্থাপন বিক্রিয়াও দেখায়। প্রতিস্থাপন বিক্রিয়াও দেখায়, যেটা দেখানোর কথা না কিন্তু। অসম্পৃক্ত জৈব যৌগ হওয়া সত্ত্বেও বেনজিন অ্যাডিশনের পাশাপাশি প্রতিস্থাপন বিক্রিয়াও দেখায়। এজন্য এর অসম্পৃক্ততাকে বিশেষ ধরনের বলা হয়। এটা কিন্তু স্যারদের খুব প্রিয় প্রশ্ন, খ নাম্বারে, বুঝছিস? বিশেষ ধরনের বলা হয়। স্যাররা খ নাম্বারে এই প্রশ্ন দিবেই দিবে, কোন পরীক্ষার সিলেবাসে যদি অর্গানিক কেমিস্ট্রি থাকে আর যদি সেখানে বেনজিন থাকে, এই প্রশ্ন স্যাররা দিবেই। অন্য অসম্পৃক্তরা কি তাহলে এটা দেখায় না? না, অন্য অসম্পৃক্ত জৈব যৌগরা এই প্রতিস্থাপন দেখায় না, শুধু বেনজিনই দেখায়। বেনজিন কিভাবে পারে তাহলে? বেনজিনের ক্ষেত্রে একটু কাহিনী আছে। অসম্পৃক্ত যৌগ হওয়া সত্ত্বেও বেনজিন অ্যাডিশনের পাশাপাশি প্রতিস্থাপন বিক্রিয়া দেখায়, এই জন্য অসম্পৃক্ততাকে বলা হয় বিশেষ ধরনের অসম্পৃক্ততা। আচ্ছা, এখানে আমি কিছু কথা বলে দেই। বেনজিনের ক্ষেত্রে টিপিক্যাল নিয়ম মানে না, কারণ হচ্ছে এটা কি তোরা জানিস কিনা যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধনের দূরত্ব জানি আমরা 0.154 ন্যানোমিটার, তাই না? আমাদের সবার কিন্তু এটা মুখস্থ আছে বা মুখস্থ থাকা উচিত। হ্যাঁ, কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্ব কত? দ্বিবন্ধনের দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার। আর বেনজিনের ক্ষেত্রে আমি যদি বেনজিনেকে দেখাই, এই যে বেনজিনে যে কার্বন কার্বন দূরত্ব থাকে, এখন তোর কাছে তো মনে হইতে পারে যে বেনজিনের কার্বন কার্বন দূরত্ব তো আসলে ওই দুইটার মধ্যে হওয়া উচিত, বাট বেনজিনের ক্ষেত্রে কার্বন কার্বন দূরত্ব কত জানিস? এই দূরত্ব হচ্ছে এইটা 0.139 ন্যানোমিটার, মানে দ্বিবন্ধন থেকে একটুখানি কম আর সিঙ্গেল বন্ধন থেকে একটুখানি বেশি। মুছে তারপর হচ্ছে প্রতিটার সাথে তো হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। সো বেনজিনের ক্ষেত্রে এই কার্বন কার্বন বন্ধন দূরত্ব এই মানটা হচ্ছে 0.139 এত ন্যানোমিটার, মানে এর থেকে একটুখানি কম, ওর থেকে একটুখানি বেশি। এবং এখানে ফার্স্ট ইয়ারে কেউ কি বন্ড অর্ডার পড়ছে? শোন, বন্ড অর্ডার মানে হচ্ছে বেনজিনে দুইটা কার্বনের মধ্যে কয়টা বন্ড থাকে জানিস? বেনজিনে দুইটা কার্বনের মধ্যে বন্ড থাকে 1.5টা। এইখানে যেরকম দুইটা কার্বনের মধ্যে বন্ধন থাকে হচ্ছে দুইটা, এইখানে যেরকম দুইটা কার্বনের মধ্যে বন্ধন থাকে একটা, এইখানে হচ্ছে দুইটা কার্বনের মধ্যে বন্ধন থাকে দেড়টা মানে হচ্ছে যে একটা তো কমপ্লিট বন্ধন আছে, যেমন এই যে এটার তো কমপ্লিট বন্ধন আছে, বুঝছিস? আর এর সাথে যে ডিলোকালাইজড পাই ইলেকট্রন মিলে অর্ধেক বন্ধন, মানে কি হয়েছে, তিনটা বন্ধন 6টা কার্বনের মধ্যে ছড়াই গেছে না? সো তিনটা পাই বন্ধন 6টা কার্বনের মধ্যে যদি ছড়াই যায়, তাহলে একটা কার্বন কত করে পড়ে, মানে দুইটা কার্বনের মধ্যে 0.5 করে পড়ে। তো আমি যদি ডটগুলোকে কানেক্ট করে দিই, তাহলে মেন কথা এরকম দাঁড়ায় যে বেনজিনের দ্বিবন্ধন আসলে টিপিক্যাল দ্বিবন্ধন না। টিপিক্যাল দ্বিবন্ধন হলে তো বন্ধন দূরত্ব টিপিক্যাল অ্যালকিনের মতোই হয়তো, বেনজিনের দ্বিবন্ধন তো একটু অন্যরকম, সুতরাং এটা দ্বিবন্ধন আসলে বলা যায় না। এটা হচ্ছে বন্ড অর্ডার বা বন্ধন ক্রম হচ্ছে দেড় মানে হচ্ছে বেনজিনে দুইটা কার্বনের মধ্যে দেড়টা বন্ধন আছে। দেড়টা বন্ধন মানে একটা তো সলিড বন্ধন আছেই,
আর 3টে পাই বন্ধন যে 6টা কার্বনের মধ্যে ছড়াই গেছে, সো এখন বন্ধন ভাগে পড়ে কত 0.5 করে ওই পাই বন্ধনের অংশটুকু। এবার আসে হচ্ছে তাহলে মেইন কথা, বেনজিন দেখায় ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এইটুকু মনের প্রাণে ধারণ কর, অন্তরে ধারণ কর যে বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেখায়, ইলেকট্রোফিলিক সংযোজন দেখায়। ইলেকট্রোফিলিক সংযোজন কেন দেখায়? দেখানো উচিত। প্রতিস্থাপন কেন দেখায়? দেখানোর কথা না, তাও দেখায়। হ্যাঁ, 1.5 বন্ধন বলি কোনো সমস্যা নেই, বাট 1.5 বন্ধন তো বলা হয় না, নর্মালি হচ্ছে 1.5 বলা হয় বন্ড অর্ডার। এবার আসি বেনজিনের অ্যাডিশন রিঅ্যাকশন কারা। সো আমরা দেখব বেনজিনের অ্যাডিশন রিঅ্যাকশন। বেনজিনের অ্যাডিশন রিঅ্যাকশন ট্রেডমার্ক রিঅ্যাকশন, বাট তারপরে হচ্ছে খুবই কম সে দেখায়। আমাদের বইয়ে খুবই কম আছে, রিঅ্যাকশনের তো অভাব নেই, বাট আমাদের বইতে মানটা খুবই কম। যেমন ধর হচ্ছে এই যে আমি একটা বেনজিন দেখাইলাম, এর কিছু রিঅ্যাকশন তোরা অর্গানিক বেসিকের মধ্যে অলরেডি পড়ে আসছিস এবং তোদের কাছে এখন ইজি লাগা উচিত। প্রথমত ধর বেনজিনের ক্ষেত্রে আমি এখানে একটা লম্বা দাগ দিই। বেনজিনের সঙ্গে আমি হাইড্রোজেন দিব এবং নিকেল ক্যাটালিস্ট, তার সঙ্গে হিট দিব। এই কাঁচা বাচ্চারা মনে আছে, এটা অনেক তীব্র বিজারণ। অন্য অ্যারোমেটিক গুলা কি দেখায়? অন্য অ্যারোমেটিক গুলো বেনজিনের মতো বিক্রে দেখায়, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। যদি হাইড্রোজেন দেই আর এখানে যদি নিকেল ক্যাটালিস্ট এবং হিট দেই, আমরা জানি এখানে সেই লেভেলে মানে শক্তিশালী বিজারণ হয়। শক্তিশালী বিজারণ মানে সবগুলো পাই বন্ধন ভেঙে যাবে। সবগুলো পাই বন্ধন ভেঙে যায় মানে হচ্ছে এখানে সাইক্লোহেক্সেন হয়েছে, তাই না? এটা কিন্তু অ্যারোমেটিক নাই। এবং এখানে কি হলো? অ্যাডিশন হইলো। ওই যে অ্যাডিশন মানে কি? অ্যাড হবে। কি দেবে? ভেঙে অ্যাড হবে। পাই বন্ধনগুলো ভেঙে তারপরে অ্যাড হয়। সবার কি মনে আছে এইটুকু? যে বেনজিনের সাথে আমি হাইড্রোজেন নিব, সো বেনজিনের সঙ্গে যদি হাইড্রোজেন নেই তাহলে সবগুলো পাই বন্ধন ভেঙে, যেহেতু এই হাইড্রোজেনেশন হচ্ছে শক্তিশালী বিজারণ ছিল, তো শক্তিশালী বিজারণ যেহেতু সবগুলো পাই বন্ধন ভেঙে এখানে কি অ্যাড হইলো? হাইড্রোজেন অ্যাড হইলো। সো হাইড্রোজেন অ্যাড হইলো মানে এটা সাইক্লোহেক্সেন হয়ে গেল। এরপরেরটা দেখ ভাই সবার মনে আছে কিনা, মনে থাকা উচিত। বেনজিনের সঙ্গে যদি আমি সোডিয়াম দেই, অ্যালকোহল দিই এবং তার সঙ্গে যদি অ্যামোনিয়া দিই, এই মনে আছে নিয়ন্ত্রিত বিজারণ? অর্গানিক বেসিক কিন্তু এই জন্যই পড়াইছি যে এত সময় নিয়ে 2টা ক্লাস এক্সট্রা কেন নিছে, যেন হচ্ছে এটা তোরা খুব সহজে রিলেট করতে পারিস। সো এইখানে একটা পাই বন্ধন ভাঙে, অ্যাডিশন হবে, বাট নিয়ন্ত্রিতভাবে অ্যাডিশন হবে। এই যে এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। এই রিঅ্যাকশনের নাম কি ছিল? এই রিঅ্যাকশনের নাম ছিল বার্স রিডাকশন। মনে আছে? BIRCH REDUCTION। ওকে। বেনজিনের সঙ্গে যদি আমরা ক্লোরিন নিই, ওকে, এবং ইউভি নিলাম। আর অর্গানিক রিঅ্যাকশন কিন্তু সমতাকরণ করা ম্যান্ডেটরি না। যেমন অনেকে বলতে পারে ভাইয়া, মানে অনেকের কোমলমতি মনে আঘাত লাগবে যে এখানে 3টা হাইড্রোজেন কেন দিলেন না, মানে এখানে 3টা হাইড্রোজেন দেওয়া উচিত ছিল। হ্যাঁ, উচিত ছিল, দিলে দে, না দিলে নাই। যেমন এখানে ক্লোরিন, আমি যদি ইউভি দেই, ক্লোরিন কি করে? সবগুলো হাইড্রোজেন একটা করে যায়। তো পাই বন্ধনগুলো ভেঙে গিয়ে সবগুলো কার্বনের সঙ্গে যদি একটা করে যায়, এখানে হচ্ছে এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, যদিও 3 অণু ক্লোরিন লাগে, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন। ওকে, এটার নাম কি? এটার নাম হচ্ছে হেক্সাক্লোরো, ওই নাম দরকার নেই, এটার নাম হচ্ছে মেইনলি গ্যামাক্সিন। যদি এখানে একটা যদি কিন্তু আছে, এর একটা আইসোটোপকে গ্যামাক্সিন বলা হয়। সো একটা আইসোটোপকে গ্যামাক্সিন বলা হইলো আমাদের বইতে, এটাকে নরমালি গ্যামাক্সিন বলা হয়েছে। আর এরপরে আসি বেনজিনকে অ্যাডিশন মানে সবখানে দেখছিস পাই বন্ধন ভেঙে গেছে। তুই প্রথমে দিবি হচ্ছে ওজোন, আর 2 নম্বরে দিবি হচ্ছে জিঙ্ক এবং হচ্ছে পানি। আমি এখানে কিছু কথা বলে দিই, এখানে একটু বুঝাই দিই। সেটা হচ্ছে আমি যদি এখানে সব একটু লেখা বন্ধ কর, লেখা বন্ধ করে দিকে তাকা। যদি আমি এখানে 1 2 না দিতাম, যদি 1 2 না দিতাম তাহলে এটা মিন করতো যে একই সাথে আমি ওজোন দিছি, জিঙ্ক এবং পানি দিছি, একই সঙ্গে দিছি, বুঝছিস? সেটা মিন করতো। আর 1 2 মানে কোন একটা রিঅ্যাকশনের এভাবে 1 2 একটা সিম্বল মিন করে। সিম্বলের মিনিং হচ্ছে প্রথমে আমি ওজোন দিব, সেই ওজোন দেওয়ার ফলে কিছু একটা তৈরি হবে। সেই কিছু একটা যখন তৈরি হবে তার মধ্যে আবার হচ্ছে আমি নিচের অংশটুকু দিব, মানে 2 তে যে অংশটুকু লেখা আছে সেইটুকু দিব। মানে 2 স্টেপ রিঅ্যাকশনকে সিঙ্গেল স্টেপ দেখানোর ওয়ে হচ্ছে এই 1 2 দিয়ে প্রকাশ করা। সবাই কি প্রকাশ এক্সপ্রেশনটা বুঝতে পারছি? যদি 1 2 নাম্বার না দেই তাহলে মিন করে দুইটাকে আমি একসঙ্গে দিছি। আর যখন 1 2 নাম্বার দিব তখন মিন করে প্রথমে ওজোন দিব,
ওজন দেওয়ার পরে যেটা তৈরি হবে তার সাথে, মানে ধাপে ধাপে দিছি। সো এখানে তৈরি হয় হচ্ছে গ্লাইঅক্সাল CHO, এখানে পাই বন্ধনগুলো ভেঙে গেছে CHO প্লাস জিঙ্ক অক্সাইড। তবে এইটার ব্যাখ্যা আমরা এখন পড়বো না, এটার ব্যাখ্যা আমরা পরে পড়বো অ্যালকিনের সাথে সাথে। সো সবাই একটু লিখে নেওয়া হচ্ছে পরে এই লাস্ট রিঅ্যাকশনটা, আর বাকিগুলো আমরা বুঝে গেছি কেন গ্লাইঅক্সাল হইলো, তারপরে হচ্ছে কেন এরকম হইলো, এগুলো পরের জিনিস, আপাতত এভাবে থাকুক। তাহলে আমরা কি দেখলাম ভাই? বেনজিনের অ্যাডিশন। বেনজিনের অ্যাডিশন রিঅ্যাকশন হাতে গোনায় কয়েকটা, সেটা হচ্ছে বেনজিনের সাথে যদি আমি হাইড্রোজিনেশন করি সেখানে সাইক্লোহেক্সান তৈরি হয়, এটা বিজারণ হইলো শক্তিশালী বিজারণ। ওকে, তারপর হচ্ছে বেনজিনের সাথে যদি আমি নিয়ন্ত্রিত বিজারণ করি তাহলে সেখানে সাইক্লোহেক্স ডাইন তৈরি হয়, 1,4 ডাইন, এটাকে বার্স্ট রিঅ্যাকশন বলা হয়। যদি বেনজিনকে আমি ক্লোরিনেশন করি ইউভি দিয়ে, এখানেও সমতাকরণ করলে 3 দিতে হবে, তখন এখানে কিন্তু অনেকে করে কি অতি আবেগে এখানে গোল্লা রেখে দেয়, এই কাঁচা বাচ্চার এখানে গোল্লা হবে, ভাই এই গোল্লা ভেঙেই তো ক্লোরিন অ্যাড হয়েছে, তো এখানে গোল্লা দিলে মানে তোর এই জিনিসটা ভুল হয়ে গেল, গোল্লা কিন্তু হবে না, ওই গোল্লা ভেঙে মানে পাইবন্ধন ভেঙে ক্লোরিন গুলো অ্যাড হয়েছে। সো তুই যখনই গোল্লা দিবি তখন মিন করে প্রতিস্থাপন হয়েছে, এখানে প্রতিস্থাপন হয় না, এডিশন হয়। আর নিচেরটা নিয়ে কোনো কথাই না বলি, জাস্ট লেখা থাকুক, এটা নিয়ে আমরা অনেক পড়াশোনা এমনিতেই করব, অ্যালকিনের রজনীকরণ, এটা অনেক বিখ্যাত একটা টপিক। আমি একটু সেভ করে নেই। আজকে কত নম্বর লেকচার কেউ কি বলতে পারবি? 14 নম্বর, তাই না? ওকে, এবার লিখে নেই বেনজিনের প্রতিস্থাপন। সাবস্টিটিউশন। বেনজিনের সাবস্টিটিউশনটা অনেক সহজ। সাবস্টিটিউশন, TITUTION, সাবস্টিটিউশন, প্রতিস্থাপন। এডিশন রিঅ্যাকশন না, অনলি 4টা না, এডিশন রিঅ্যাকশনের তো অভাব নাই, বাট তোর বইয়ে আছে 3টা। 3টা হচ্ছে ওই 3টা, আর বার্স্ট রিঅ্যাকশনটা আমি অ্যাড করে দিলাম, মানে তোর লেভেল পর্যন্ত একাডেমিক অ্যাডমিশন সব জায়গায় 4টার বেশি লাগবে না। বেনজিনের এডিশন রিঅ্যাকশনের অভাব নেই, বাট আমরা হচ্ছে এইটুকুই দেখবো, ওটার নাম গ্লাইঅক্সাল, ওটা থাকুক আমরা পরে দেখবো, জাস্ট নামটা একটু লিখে দিই যেহেতু জিজ্ঞেস করছিস। গ্লাইঅক্সাল, GLYOXAL। আচ্ছা, আরেকটা কথা একটু বলবো বলবো করে বলা হয় নাই, মাঝখানেই বলে দেই। সেটা হচ্ছে ইদানিং এরকম একটা প্রবণতা সবার মধ্যেই দেখি, প্রবণতা এরকম যে সবাই আসলে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস, মানে জাগতিক জিনিস নিয়ে খুব লাফালাফি করে। মানে ধর আমার ক্যারেক্টার কেমন সেটার থেকে আমার টাকা পয়সা আছে কিনা এটা হয়তো বেশি গুরুত্বপূর্ণ, বা তুই মানুষ হিসেবে কেমন তার থেকে তুই কোন বিশ্ববিদ্যালয়ে পড়িস সেটা একটু বেশি গুরুত্ব সহকারে মানুষজন দেখার চেষ্টা করে। অথবা হচ্ছে তুই নৈতিকতা কোথায় তোর আছে তার থেকে তোর ফ্যান ফলোয়ার কত বেশি, এটা একটু বেশি কেন জানি আমি দেখছি আশেপাশে। এখন আসলে এই কথাগুলো খুব বেশি ছড়ায়, কারণ হচ্ছে ব্যাধি আসলে সংক্রামক, কিন্তু স্বাস্থ্য সংক্রামক না, ভালো কথা একটু কম ছড়ায়, ভালো কথা মানুষকে একটু কম ইনফ্লুয়েন্স করে, খারাপ কথা একটু ছড়ায় বেশি, খারাপ কথার ইনফ্লুয়েন্স অনেক বেশি। তো যেটা হোক, মানে আমি যদি 100টা ভালো কথা বলে একটা খারাপ কথা বলি, ওইটাকে মানুষ ফলো করার বেশি চেষ্টা করবে। তো সবাইকে একটু বলতে চাই যে ভাই হ্যাঁ, পড়াশোনা ইম্পর্ট্যান্ট, পড়াশোনা করাটা জরুরি, ক্যারিয়ার এগুলো ইম্পর্ট্যান্ট, কিন্তু ভালো মানুষ হওয়া কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বিশ্বাস কর, তুই অনেক বড় বড় ডিগ্রি নিলি, ভালো না, এটা মানসিক শান্তি থাকবে না, তুই সম্মানটা পাবি না একটা বয়সের পরে, দেখবে তুই এখন জীবন যেভাবে দেখিস একটু বড় হইলে হয়তো জীবনকে এভাবে দেখবি না। সো কথা হচ্ছে, যেমন আমি যদি পার্সোনালি চিন্তা করি, আমার কাছে যদি কেউ এসে বলে সে বুয়েটে পড়ছে বা ডিএমসি তে পড়ছে, ডিউতে পড়ছে, আমি এটা দেখার থেকে আগে দেখি সে মানুষটা কেমন, আমি পার্সোনালি বোঝার চেষ্টা করি আর কি। সো সবাইকে বলবো যে লেখাপড়া করা দরকার, ক্যারিয়ার করা দরকার, কিন্তু তার থেকে দরকার হচ্ছে ভালো মানুষ হওয়া, নিজেকে নৈতিকতার একটু উপরে নিয়ে যাওয়া। মানে মানুষ তো সবাই আমরা। আরেকটা জিনিস, এই যে আমরা যে ভালো রেজাল্ট করা, ভালো জায়গায় চান্স পাওয়া, অনেক টাকা আর্ন করা, এটা কেমন জানিস? অনেকটা রাস্তায়, তুই ঢাকার রাস্তায় রেস করছিস র্যান্ডমলি। রেস মানে কি, এই গাড়িটা পার করে তুই ওই গাড়িটা পার করার চেষ্টা করছিস, ওই গাড়িটা পার করে ওই গাড়িটা পার করার চেষ্টা করছিস। এরকম একটা কথা আছে যে there is always something in front of you, there is always something behind you। সবাই সামনে কেউ না কেউ আছে।
সো তুই যদি জাগতিক জিনিসের প্রতি এভাবে ডেসপারেট হয়ে দৌড়াস, ডেসপারেট মানে হচ্ছে ওই যে বললাম না যে তুই রেস দিচ্ছিস র্যান্ডমলি ঢাকার রাস্তার গাড়ির সাথে, সো এই গাড়িটা পার হইলেই কি তুই শেষ উইনার? না, তো তো সামনে আরেকটা গাড়ি আসবে, ওইটা পার হইলেই কি শেষ না আরেকটা আসবে? তাহলে যেখানে কোনো রেসের শেষ নাই, মানে যার কোনো এন্ডিং নাই, নেভার এন্ডিং রেস তো ভাই করা যায় না লাইফে। তার থেকে ভালো হ্যাঁ তুই তোর জায়গা থেকে সন্তুষ্ট থাক, থেকে তারপরে হচ্ছে আস্তে 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 নিজেকে উন্নত করার চেষ্টা কর। সেটা টাকা পয়সার দিক দিয়ে হোক, পড়াশোনার দিক দিয়ে হোক, সেটা অ্যাচিভমেন্টের দিক দিয়ে হোক। আমি সবাইকে বলবো যে আমরা এই নেভার এন্ডিং রেসে যেন না পড়ে যাই। ওকে, আমি আমি চান্স পাইলেই বোধহয় আমার সবকিছু শেষ, আমি মানুষ হিসেবে কেমন, আমার ক্যারেক্টার কেমন, আমি নৈতিকতায় কোথায় আছি সেইগুলো ম্যাটার করে না। খবরদার এই চিন্তা যেন কারোর মধ্যে না আসে। নাম্বার টু হচ্ছে অনলাইনে বা অফলাইনে যেমনই হোক না কেন, স্যাভেজ হওয়াটা খুব ইজি, বুঝছিস? স্যাভেজ মানুষকে আইডিয়ালাইজ করাও খুব সহজ। ওই যে বললাম না যে ডিসেন্সি না খুব বেশি ইনফ্লুয়েন্সিং না। ইনফ্লুয়েন্সিং না মানে হচ্ছে আমি, মানে সবাই আসলে সবার মধ্যে একটা স্যাভেজ সত্তা থাকে, বুঝছিস? সবার মধ্যেই থাকে, হয়তো আমার মধ্যেও আছে। স্যাভেজ মানে হচ্ছে একটু খোঁচা মেরে কথা বলা, একটু হচ্ছে মানে একটু কথা দিয়ে একটু উপরে থাকা, ডমিনেশন, এই ব্যাপারটা সবার মধ্যেই আছে। এখন সবার মধ্যেই থাকে, তোদের মতো বয়সী যারা আছে 9, 10, 11, 12 এই বয়সে একটু বেশিই থাকে। আমরা অন্যকে আসলে স্পেস দিতে চাই না, আমরা কথা দিয়ে সবসময় দমায় রাখতে চাই। যখন এরকম হয় যে আমি কাউকে একটা স্যাভেজ রিপ্লাই দিলাম, এবং তখন আমরা অনেক সময় খুঁজি যে ওকে আমি এইটাকে বৈধ বানানোর কোনো স্টেটমেন্ট পাই কিনা, এবং তখন যখন কোনো পাবলিক ফিগার এরকম স্যাভেজ কাজটা করে, তখন ওই বাচ্চাটা বা ওই ছেলেটা বা ওই মেয়েটা না ওর যে স্যাভেজ অ্যাক্টিভিটি সেটার একটা বৈধতা পেয়ে যায়। সেই জন্য আমাদের দায়িত্ব, যারা আসলে আমরা আমাদের জায়গায় আছি, যাদেরকে স্টুডেন্টরা আইডিয়ালাইজ করে বা হচ্ছে স্টুডেন্টরা আসলে যাদেরকে মানার চেষ্টা করে, তারা যদি একটু ডিসেন্ট না হই তখন ওই স্যাভেজ জিনিসটা বৈধ হয়ে যায়। সবাই গালিগালাজ করে মানে জাস্ট জিনিসটা বৈধতা পেয়ে যায় সবাই। বৈধতা পেয়ে যায় মানে হচ্ছে আরে শাওন ভাই তো করে, তো শাওন ভাই যদি করে তার মানে ওকে শাওন ভাই জোস, শাওন ভাই সেরা। এরকম একটা ব্যাপার ইদানিং দেখি মাঝে মধ্যে অনলাইনে, জিনিস আমাকে খুব দুঃখ দেয়। এখন যাই হোক, প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ আলাদা, বাট সেটা যাই হোক, সবাইকে এটাই বলবো যে চেষ্টা করবি ডিসেন্ট হওয়া। ভাই ডিসেন্ট হতে কোনো মানা নাই, কোনো ক্ষতি নাই। এবং আমি এটা সবসময় হয়তো বলি, নম্রতায় ভদ্রতায় তোকে যেন কেউ দ্বিতীয় বানাতে না পারে। আর নাম্বার থ্রি হচ্ছে ভালো রেজাল্ট সবকিছু না, ভালো টাকা পয়সাও সবকিছু না। হ্যাঁ, টাকা পয়সা থাকা ভালো, রেজাল্ট থাকাও ভালো, বাট আমরা যেন ডেসপারেট না হয়ে যাই, ওটা যেন নেভার এন্ডিং রেস না হয়। নিজের অবস্থান থেকে ভালো থেকে তারপরে হচ্ছে সৎভাবে উপরে যাওয়ার চেষ্টা করাই যায়, তাই না? এটুকু সব একটু মাথায় রাখবো, পড়াশোনা লাইফে সবকিছু না, এটা একটা ছোট পার্ট। বা হচ্ছে এবং ধর আরেকটা জিনিস আছে, এখন এই যে যেভাবে আমরা হচ্ছে কোনো রকমের মানে সব পিছনে ছুটছি ছুটছি, আমার কাছে মনে হয় আমাদের বয়স যখন আর 10 বছর হবে আর 20 বছর হবে, তখন আমাদের লাইফের এই পয়েন্ট অফ ভিউটা পরিবর্তন হবে। আমরা হয়তো লাইফকে অন্যভাবে দেখব। এবং এখন এই যে বিভিন্ন হচ্ছে একে নিচে নামায়, ওকে উপরে উঠায়, একে গালিগালাজ করে, ওকে বকাঝকা করে তারপর যে আমরা যে উপরে উঠছি, অনুশোচনা হবে একটা সময় আমার মনে হয়। তখন তো আর এই সময়টা ফেরত পাওয়া যাবে না। সো লাইফকে এনজয় করি, ওকে, লাইফে সৎ থাকি, নিজের মতো থাকি, এবং উন্নতির চেষ্টা করি নিজের অর্থনৈতিকভাবে, মানসিকভাবে। ওকে, এটুকু সবাই একটু মাথায় রাখিস। এই কথাগুলো কেন বললাম হয়তো কারণগুলো জানিস। ঠিক আছে। সো বাট চেষ্টা করবি শুধু পড়াশোনার পেছনে না ছুটে, শুধু টাকা পয়সার পেছনে না ছুটে, একটু নিজেকে জাস্ট ডিসেন্ট, দয়ালু, সৎ, নৈতিক এভাবে নিজেকে বানানো। হ্যাঁ, এখানে অসম্পৃক্ত রয়ে গেল, বাট তারপরে তো অ্যাডিশন হয়েছে, একটা পাই বন্ধ তো ভাঙছে। এবার আসি বেনজিনের সাবস্টিটিউশন। বেনজিনের সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন আর কি। এখন আমরা তো শিখছিলাম যে বেনজিনের প্রতিস্থাপন মানে কি, বেনজিনের প্রতিস্থাপন মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, তাই না? সো এখানে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যদি হয়ে থাকে, তো ইলেকট্রোফাইল তো নেচারে সবসময় রেডিমেড তৈরি থাকে না। মানে সবাই তো তোর জন্য নেচারে রেডিমেড ইলেকট্রোফাইল তৈরি করে বসে নাই, তাই না? সো মাঝে মধ্যে আমাদের, মাঝে মধ্যে না সব সময়, যে ম্যাক্সিমাম বিক্রিয়াতে, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াতে একজন হেল্পিং হ্যান্ডের দরকার হয়। একজন হেল্পিং হ্যান্ড কি করে, সেই ইলেকট্রোফাইলটা তৈরি করে দেয়। মানে তুই যদি চিন্তা করিস ইন্ডাস্ট্রিতে কি হয়,
মানে একটা মানুষ কোনো একটা ধর ফর্সে কেউ একজন রান্না করছে, এখন যেই রান্না করে সেই যদি তরকারি কাটে, সেই যদি মশলা মেশায়, সেই যদি হচ্ছে আবার রান্না করে, তাহলে তো হবে না। তাকে সবকিছু একজন রেডি করে দেয় বা কয়েকজন রেডি করে দেয়, সে শুধু অনুপাতে মিশায় টিশায় রান্না বান্না করে। ঠিক সেরকম বেঞ্জিনের যে প্রতিস্থাপন বিক্রিয়া, কি প্রতিস্থাপন? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, তাই না? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, সো ইলেকট্রোফাইল তো রেডিমেড তৈরি হবে না, তাই না? রেডিমেড সবসময় থাকে না। সাবস্টিটিউশন, TITU। সো রেডিমেড ইলেকট্রোফাইল যেহেতু থাকে না, এই জন্য আমাদেরকে একটা রেডিমেড ইলেকট্রোফাইল দরকার হয়। সো এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়াতে মনে রাখবি একটা দালাল লাগে, বুঝছিস? এই যে দালাল কি করে? দালাল তো বুঝি ব্রোকার, তাই না? দালাল হচ্ছে ইলেকট্রোফাইলটা তৈরি করে। সো এই ইলেকট্রোফাইল তৈরি করা হচ্ছে দালালের কাজ। এখন এই দালালগুলো আসলে কি? দালাল হচ্ছে লুইস অ্যাসিড। কেউ কি কোরবানির হাটে গরু কিনতে গেছিস? জানিস গরুর হাটে দালাল থাকে? দালালের কাজ কি জানিস? ওর কাজ হচ্ছে গরুর দাম বাড়ানো। মানে তুই একটা গরুর দাম গিয়ে ধর দামাদামি করছিস, তুই বললি যে ৮০,০০০ টাকা। ওই দালাল করবে কি, আউট অফ নো হোয়ার এসে ৮৫,০০০ টাকা তোর সামনে বলে যাবে দোকানদার, ওই মানে গরুওয়ালারে। সো তুই সামনে থেকে দেখলি যে আমার সামনে একজন ৮৫,০০০ বলে দিয়ে গেল, কিন্তু দোকানদার তো দিচ্ছে না। তখন তোর মনে কি বলবে যে ৮৫,০০০ যখন দেয় নাই, আমি ৯০,০০০ বলি। এই যে তুই যে ৯০,০০০ ধরা খেয়ে গেলি, তোর মাথায় কাজ করলো ও তো ৮৫-তে দেয় নাই, তাহলে ৯০ দিল। সো দালালও কিছু কমিশন পায়। এখন ব্যাপারটা এরকম যে এখানে আমাদের ওই যে কাস্টমার যেহেতু বানায় নিয়ে আসে, কাস্টমারকে মানসিকতা পরিবর্তন করে দেয়, এই দালালের কাজ হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি করা। সো কারা আসলে ইলেকট্রোফাইল তৈরি করে? লুইস অ্যাসিড ইলেকট্রোফাইল তৈরি করে। যেমন তোর বইতে এই দুইটাই সব থেকে বেশি ইউজ করা হয়, AlCl3 আর হচ্ছে FeCl3, এই দুটো বেশি ইউজ করে। ওকে, এবার আমরা কয়েকটা বিক্রিয়া দেখি। আমি হচ্ছে প্রথম একটা ইজি পিজি বিক্রিয়া দিয়ে দেখাই। বেঞ্জিনের ক্ষেত্রে ধর হচ্ছে ক্লোরিনেশন বা হচ্ছে হ্যালোজেন ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দেখাই বা ক্লোরিনেশন দেখাই। উপরে দেখায়। এই হচ্ছে আমাদের বেঞ্জিন এবং ধরলাম সেখানে ক্লোরিন নিচ্ছে। সো এখানে যে ক্লোরিন নিচ্ছে, আমাদের তো ইলেকট্রোফাইল দরকার, তাই না? মানে ক্লোরিন প্লাস দরকার। সো ক্লোরিন প্লাস তো এখানে তৈরি করা নাই, আমাকে তো তৈরি করতে হবে। সো কে তৈরি করে? তৈরি করে হচ্ছে এইটা, AlCl3। এবং প্রায় দেখবে এখানে ড্রাই কন্ডিশন লেখা আছে। যদি কেউ বই পড়ে থাকিস, আগে পড়ে, আমি পড়াইনি, বাট দেখবি অনার্দ্র, ড্রাই, শুষ্ক এই কথাগুলো লেখা আছে। কেউ কি বলতে পারবি ড্রাই কেন বলা থাকে? কারণটা কি? মানে ড্রাই না নিলে কি হইতো? ওকে, কেউ আনসারটা খুঁজে বের করতে পারছে না। আচ্ছা ভাই, সো সবাই একটু এই স্টেটমেন্টটা লিখে নে, দালাল শুকনো অবস্থায় কাজ করে। দালাল শুকনো অবস্থায় কাজ করে। প্রশ্ন হচ্ছে কেন? ধর তুই হচ্ছে একটা গরুর দোকানদার। এখন গরুর দোকানদার, তুই হচ্ছে একজন দালাল নিয়োগ দিলি যে ঠিক আছে তুমি হচ্ছে আমার কাজ করবা। এখন হাটে নিয়ে গেছিস, তো তোর এসে কাস্টমার হচ্ছে দামাদামি করতেছে, এখন তুই চাচ্ছিস এই মুহূর্তে দালাল এসে উপস্থিতভাবে বলবে গরুর দাম ১০,০০০ টাকা বাড়াই দিবে। কিন্তু দালাল ওইখানে গিয়ে হচ্ছে কার সাথে গল্প করছে, সে তার দোস্তরে পাইছে, সে গল্প করে বেড়াচ্ছে। তাহলে তোর তো ক্ষতি, তাই না? কারণ তোর তো দোকানদারের কাস্টমার তো দাম বাড়াতে পারলি না। সো আসলে কি হয়, দালাল শুকনো অবস্থায় কাজ করে কারণ পানি কি লুইস বেজ না? এই জানি পানির লোন প্যাড আছে। সো লোন প্যাড থাকলে সে কিন্তু লুইস বেজ হয়। সো পানি হচ্ছে লুইস ক্ষার। সো যদি সেখানে পানি থাকে, তাহলে দালাল কি এই ইলেকট্রোফাইল তৈরি করবে নাকি পানির সাথে বিক্রয় করবে? দালাল হ্যাঁ কিছু অংশ পানির সাথে বিক্রয় করবে আর কিছু অংশ আমাদের ইলেকট্রোফাইলই তৈরি করবে। সো আলটিমেটলি তো আমার তো লস হয়ে গেল, তাই না? ইল্ড একটুখানি কমে গেল, প্রোডাকশন কমে গেল। এই জন্য আমরা ওখানে এনশিওর করি কোনো রকমের পানি যেন না থাকে। সবাই কি বুঝিয়েছি? তাহলে আবারও বলতেছি যে বেঞ্জিনের প্রতিস্থাপন কি প্রতিস্থাপন? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক রেডিমেড থাকে না, ওই রেডিমেড ইলেকট্রোফাইল যেহেতু না থাকে, ওটা কে তৈরি করে? দালাল। দালাল কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, লুইস অ্যাসিড। সো যদি সেখানে কোনো পানি থাকে, তাহলে এইটা আমাদের কাজ না করে সে হচ্ছে
ওই পানির সাথে রিঅ্যাক্ট করে, যেটা আমরা চাই না, এটা আমরা কখনোই চাই না। এই জন্য ওখানে আমরা কি করি, অনাদ্র অবস্থানে। তো এখানে কি তৈরি করে, এখানে তৈরি করে হচ্ছে ক্লোরোবেনজিন। সবাই একটু বোঝার চেষ্টা কর, ক্লোরিনের সাথে বিক্রিয়া কিন্তু আগেও হয়েছিল। যখন ইউভি নিছিলাম তখন কিন্তু সব ভেঙে একাকার হয়ে গেছিল। আর যখন দালাল নিছি, কজ মানে বিকজ, যখন আমি দালাল নিছি তখন এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে। আর এখানে কি তৈরি করে, এই যে এখানকার যে হাইড্রোজেন, এখানে ক্লোরিন মিলে HCl। ওকে, এই হচ্ছে আমার রিঅ্যাকশন। এখন নর্মালি রিঅ্যাকশনগুলো আমরা বুঝি হচ্ছে বিক্রিয়া বোঝার জন্য, এই জন্য মেকানিজম দেখি আমরা। কিন্তু এই বেনজিনের মেকানিজম শুধু বোঝার জন্য দেখতে হয় না, পরীক্ষায়ও আসে। সব অনেক সময় বলে যে মেকানিজম সহ দেখাও, কৌশল বর্ণনা করো। তো আমি এখন যে মেকানিজম দেখাবো এটা কিন্তু শুধু বোঝানোর জন্য দেখাচ্ছি না, পরীক্ষায় আসে তার জন্য দেখাচ্ছি। তো এখানে আসলে কি ঘটনা ঘটে, ঘটনা হচ্ছে এরকম। প্রথম স্টেপে এই যে ক্লোরিন, মানে আমার কাছে যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আছে, দালাল যে, ওর তো ভাই ইলেকট্রন দরকার, তাই না? কারণ ওর অষ্টক পূরণ হয়নি, ওরা হচ্ছে লুইস অ্যাসিড। সো সে এই যে ক্লোরিন ক্লোরিন এদের মধ্যে বন্ধনটা ভাঙে। এদের মধ্যে বন্ধনটা ভাঙে মানে হচ্ছে এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ক্লোরিনটাকে নেয়, কোনটাকে নেয় জানিস? মাইনাসটাকে নেয়। কি বললাম ভাইয়া? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ক্লোরিনকে নেয়, কোনটাকে নেয়? মাইনাসকে নেয়। এবার আমি জানি তোর কোমলমতি মনে অনেকগুলো প্রশ্ন জাগছে। প্রথম প্রশ্ন, আচ্ছা ভাইয়া ক্লোরিন ক্লোরিন তো একই জিনিস, সো ক্লোরিন ক্লোরিন যদি একই জিনিস হয় তাহলে সেখানে তো বন্ধন বিভাজন সুষমই হওয়া উচিত, তাই না? সুষমই তো হওয়া উচিত, তো একটা প্লাস হবে একটা মাইনাস কেন হবে? সো এটা তোরা কখনোই কি দেখছিস যে হচ্ছে দুই ব্যাপারটা এরকম যে হচ্ছে দুইটা ফ্রেন্ড, খুব ভালো বন্ধুত্ব আছে দুইটা ছেলে, এরপরে ওর মধ্যে কেউ একজন যদি প্রেম টেম করে, তখনই হচ্ছে ওই মেয়ে যদি কান পড়া লাগায়, তখন ওই দুইটা ছেলে ফ্রেন্ডশিপ অনেক সময় ভেঙে টেঙে যায়। যে মেয়ে যদি বলে যে হচ্ছে ও ভালো না, ওর সঙ্গে তুমি মিশো না, হয়তো প্রথম প্রথম এটা রেজিস্ট করতে পারে, বা যদি প্রতিদিন এক কথা বলে তখন কিন্তু ফ্রেন্ডশিপটা কিন্তু ভেঙে যায়, ভাঙে কিন্তু, এটা অনেক এরকম ঘটনা অনেক আছে। তো কাহিনী হচ্ছে এই ক্লোরিন ক্লোরিন কিন্তু নর্মালি হ্যাঁ সেম সেম জিনিস ছিল, কিন্তু যখন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নিব, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড সে তো ইলেকট্রন চায়, তো কোনো কারণে মানে এটা তো ইলেকট্রন ঘাটতি আছে, যে ক্লোরিনটা এটার কাছাকাছি আসবে সেই ক্লোরিনটা অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে। কারণ কি, সরি অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে, কারণ হচ্ছে ওর ইলেকট্রন দরকার। আর এই ক্লোরিনটা করবে কিভাবে, ঠিক আছে তোমার যেহেতু দরকার আমি এই বন্ধন থেকে ইলেকট্রন নিয়ে আসি। সো মেইন কথা হচ্ছে ক্লোরিন ক্লোরিন নর্মালি ভাঙার সময় সুষম বিভাজন হওয়ার কথা, হওয়া উচিত। বাট যখন এরকম দালালের সংস্পর্শে নিয়ে আসি, ও একটাকে প্লাস বানায় দেয় একটাকে মাইনাস বানায় দেয়, এবং যখন এই বন্ধনটা ভাঙে তখন বিষম বিভাজন হয়। বিষম বিভাজন হয় মানে হচ্ছে এই যে একটা ক্লোরিন Cl প্লাস হয় আর বাকিটা AlCl4 এর সাথে ওই যে মাইনাস চার্জ হিসেবে চলে যায়। আর এখানে তীর চিহ্ন দেওয়ার নিয়ম হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, মানে ইলেকট্রন যেদিকে গেছে সেদিকে। সো ইলেকট্রন কি হয়েছে দেখ, এই বন্ধনে দুইটা ইলেকট্রন এই ক্লোরিনের উপরে গেছে, সেই ক্লোরিন আবার অ্যালুমিনিয়ামকে দিছে, এই জন্য AlCl4 মাইনাস। তীর চিহ্ন আবারও বলতেছি মাইনাস থেকে প্লাসের দিকে, টেনশন নিস না, আস্তে আস্তে এগুলো অভ্যাস হয়ে যাবে। 2 নম্বর স্টেপ, আমাদের বেনজিন রিং আছে। প্রথমবার একটু কঠিন মনে হবে দেখবি, বাট আমি যখন দ্বিতীয়বার দেখাবো তখন এটা একেবারে ইজি বিজি লেমন স্কুইজি হয়ে যাবে। আর এই যে আমার কাছে এখানে কি আছে, Cl প্লাস ইলেকট্রোফাইল, দালাল কিন্তু ওর কাজ করে ফেলছে, ইলেকট্রোফাইল তৈরি করছে। সো এই যে যেহেতু ইলেকট্রন আছে, আমাদের অনেক পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রনের ডেনসিটি অনেক বেশি, আর ওর তো ইলেকট্রনের প্রতি লোভ আছে। সো ওই ক্লোরিন করে কি, আমাদের এই বেনজিন রিং এর সংস্পর্শে আসে, এসে সে হচ্ছে পাই ইলেকট্রন দিয়ে এখানে অ্যাটাচড হয়। খেয়াল করছিস তীর জন্য কোন দিক থেকে কোন দিকে দিছি, মাইনাস থেকে প্লাসের দিকে, সবসময় এটা নিয়ম মেকানিজমের মধ্যে। বাঁকা হয়ে গেল। তাহলে আমাদের কি হবে, একটু বোঝার চেষ্টা করি, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। প্রথম কথা, এই গোল্লা মানে কি, 6টা ইলেকট্রন বা 3টা পাই বন্ধন, তাই না? সেই 3টা পাই বন্ধনের একটা অংশ কিন্তু এখন আর নাই। কেন একটা অংশ নাই, সেই অংশটা এখন সে ক্লোরিনকে ধরছে। তাহলে যেহেতু একটা অংশ নাই, আমরা গোলাটাকে কমপ্লিট করব না। আর গোলা যদি কমপ্লিট না হয় তাহলে ওখানে কোন চার্জ থাকবে, পজিটিভ চার্জ। এটা এভাবে দেখানো হয়, অর্ধচন্দ্রাকৃতি দেখানো হয়েছে, কারণ কি গোল্লা কমপ্লিট এখন আর নাই, রেজোনেন্স হচ্ছে না। আর এইখানে ক্লোরিন এসে যুক্ত হইলো, আর এখানে তো হাইড্রোজেন ছিল আগে থেকে, এখানে আমরা হাইড্রোজেন দেখাই নেই, বাট এখানে হাইড্রোজেনকে দেখাইলাম, জাস্ট ওইখানে ঘটনা ঘটছে।
এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। অনেক ভার্সিটি অ্যাডমিশনে, অনেক বোর্ড পরীক্ষায় এই সিগমা কমপ্লেক্স কি এটা চাইছে। সো এখানে হচ্ছে সিগমা কমপ্লেক্স তৈরি হয়। এখন ভাই সিগমা কমপ্লেক্স তো পুরোপুরি স্টেবল না, তাই না? কারণ সিগমা কমপ্লেক্সে পজিটিভ চার্জ আছে, পাই ইলেকট্রন পূর্ণ হয়নি, রেজোনেন্স হয়নি। সো এটা কখনোই একেবারে হচ্ছে সিগমা কমপ্লেক্স নাম কেমন হয়? কমপ্লেক্স তো কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স যে কেন বলে এটা জানি না। সিগমা কমপ্লেক্স কেন বলে? কারণ হচ্ছে না, এই যে ক্লোরিন সিগমা বন্ধন দিয়ে যুক্ত হয়েছে কিনা না আমি শিওর জানি না, কোনোদিন আমার মাথায় প্রশ্ন জায়গাও নাই। সো এটা না পুরোপুরি স্টেবল না, এখানে না দেখাই ওখানে দেখাই। সো ওইটা স্টেবল হওয়ার একটা উপায় আছে। উপায়টা হচ্ছে এরকম, এই হচ্ছে আমাদের সিগমা কমপ্লেক্স, এখানে হচ্ছে ক্লোরিন, এখানে হচ্ছে হাইড্রোজেন। সো এখানে এই বেনজিন রিংটা হাইড্রোজেনকে বলতেছে ঠিক আছে বাবা, আমার তো ভেতরে ইলেকট্রন দরকার, 6টা হইলে তো আমি রেজোনেন্স করব, আমি স্টেবল হব। সো ও তখন হাইড্রোজেনকে স্যাক্রিফাইস করে, মানে হাইড্রোজেনের এখানে যে 2টা ইলেকট্রন আছে সেই 2টা ইলেকট্রন ভেতরে দিয়ে দেয়। হাইড্রোজেনকে স্যাক্রিফাইস করে দিল, হাইড্রোজেন বের হয়ে গেল, কারণ হাইড্রোজেন থাকার থেকে ওর বেশি দরকার হচ্ছে স্টেবিলিটি। হাইড্রোজেন যখন দিয়ে দেয়, হাইড্রোজেনকে কে নিবে? ওই যে একটা মাইনাস তো আগে ছিল, AlCl4 মাইনাস। সো ও আসলে কাকে নেয়? ও হাইড্রোজেনকে নেয়। এই যে হাইড্রোজেনকে নিল, নেওয়ার পরে ওই যে বেনজিন রিং এর বলয়টা আগের মতো হয়ে গেল, বলয়টা পূর্ণ হয়ে গেল ক্লোরিন। আর যখনই হাইড্রোজেন নিল তখনই ক্লোরিন বলে যে ঠিক আছে বাবা, আমি আর তোমার সাথে থাকবো না, আমি আমার পারফেক্ট পার্টনার পেয়ে গেছি, সেটা হচ্ছে হাইড্রোজেন। এই যে HCl আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আগের মতোই পূর্ণ হয়ে যায়। সবাই একটু তুলে নেয়। আমি জানি এখনো এটা সবার ভাষা ভাষা জ্ঞান হয়েছে, পুরোপুরি সলিড হয় নাই, বাট টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমি কথা দিচ্ছি এর পরেরটা যখন দেখাবো তখন তোর এই ভাষা ভাষা জ্ঞানটা সলিড জ্ঞানে পরিণত হবে। এটা আমি রিপিট করছি না, কারণ পরেরটা সেম সেম এক কালার। সেটা হচ্ছে এইটা বেনজিনের সাথে যদি আমি এটা অ্যাড করি, এটা হচ্ছে CH3, এখানে হচ্ছে Cl, এখানে আমি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নিলাম AlCl3, এবং এখানে ড্রাই কন্ডিশন। এখানে তোর বইতে কোথাও দেখবি ফেরিক ক্লোরাইড নিছে, ভাই ফেরিক ক্লোরাইড নিলেও হয়, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নিলেও হয়, কোনো সমস্যা নাই। ওকে, তো গিয়ে এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে হচ্ছে এই লাস্ট লাইন মাথার উপর দিয়ে গেছে, সমস্যা নাই, মাথা এবার উঁচু করে রাখ, দেখবি এইবার মাথার মধ্যে দিয়ে যাবে। টোলুইন তৈরি হয় এবং HCl তৈরি হয়। একটু লেখা বন্ধ করে আমার কথাগুলো শোন। এই যে বেনজিনের সাথে কার্বন অ্যাড হয়েছে না, বেনজিনের সঙ্গে কার্বন অ্যাড হয়েছে। সো বেনজিনের সঙ্গে কার্বন অ্যাড হওয়ার বিক্রিয়াকে বলা হয় ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। কি বললাম ভাইয়া? যে বিক্রিয়াতে বেনজিনের সাথে কার্বন অ্যাড হয় সেই বিক্রিয়াকে বলা হয় ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। আর এখানে কার্বনটা অ্যাড হয়েছে কি হিসেবে? অ্যালকাইল গ্রুপ না? সো এই বিক্রিয়াকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। তাহলে আমি একটু এখানে NB দিয়ে লিখে দিই। NB হচ্ছে বেনজিন এর সাথে কার্বন যুক্ত হয়। সো যে বিক্রিয়ায় বেনজিনের সাথে কার্বন যুক্ত হয় তাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। আর যদি সেটা অ্যালকাইল হিসাবে যুক্ত হয়, এই যে বেনজিনের সাথে আমার কার্বন যুক্ত হয়েছে, সো বেনজিনের সাথে কার্বনটা যদি অ্যালকাইল হিসেবে যুক্ত হয় এটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আর অ্যালকাইল ছাড়াও অন্য গ্রুপ হিসেবে যুক্ত হতে পারে, সেটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তাহলে যে বিক্রিয়াতে বেনজিনের সাথে কার্বন যুক্ত হয়, যে বেনজিনের সাথে একটা কার্বন যুক্ত হয়েছে, একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, অনেক কিছু হতে পারে, সেটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট। অ্যালকাইল হিসেবে যদি যুক্ত হয় তাহলে অ্যালকাইলেশন, অ্যাসাইল হিসেবে যুক্ত হলে অ্যাসাইলেশন। আপাতত আমরা অ্যালকাইলেশন দেখি। এখন আমরা এই বিক্রিয়ার মেকানিজম দেখব। আমি কথা দিছিলাম এই বিক্রিয়ার মেকানিজম দেখার পরে আগের বিক্রিয়াটা 50% সহজ হয়ে যাবে। মিলাই নি সবাই। এখানে আমাদের কি লাগবে? রেডিমেড ইলেকট্রোফাইল তৈরি নাই, দালাল আছে। দালাল কি? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড।
সো এই যে CH3Cl অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ভাই এখানে তো আর সুষম বিভাজন এমনিই হবে না, অমনিই হবে না। এই ক্লোরিন নেগেটিভ না, সো নেগেটিভ সেই ইলেকট্রন নিয়ে টিয়ে কার দিকে যাবে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, কারণ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইলেকট্রন দরকার, আর ক্লোরিন তো অসম বিভাজন এখানে এমনিতেই ঘটবে কারণ ক্লোরিন বেশি নেগেটিভ। তখন এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে হচ্ছে CH3+, আর এখানে হচ্ছে AlCl4-। ওই যে দালাল ইলেকট্রোফাইল তৈরি করলো, দালালের কাজ শেষ, দাম বাড়াই দিছে গরুর। আমি আগে হাটে গিয়ে খুব বোঝার চেষ্টা করতাম যে হচ্ছে দালাল আসলে কে। তোরা অনেকের মনে হইতে পারে না যারা হাটে কখনো যাস নাই, ভাই আমি যদি বুঝেই যাই যে ও দালাল দাম বাড়াইছে তাহলে আমি সেই দাম অনুযায়ী বলবো না। বাট বোঝা খুব কঠিন যারা প্রফেশনাল দালাল, ওরা এমন ভাবে দাম টাম বলবে তোর কাছে মনে হবে যে সে সত্যি আসলে গরু কিনতে আসছে। প্রথমটা। নাম্বার 2 হচ্ছে এই যে আমার কাছে বেনজিন রিং ছিল, বেনজিন রিং মানে কি সেখানে অনেক পাই ইলেকট্রন আছে, আর সেখানে কি আসবে CH3+, যে আমাদের ইলেকট্রোফাইল। তো সে ওই পাই বন্ধনের ইলেকট্রন দিয়ে অ্যাট্রাক্টেড হবে, অ্যাট্রাক্টেড হয়ে এখানে কি তৈরি করবে? সিগমা কমপ্লেক্স তৈরি করবে, তাই না? সিগমা কমপ্লেক্স মানে হচ্ছে যেহেতু পাই বন্ধন দিয়ে মিথাইলটা অ্যাড হয়েছে, সো এই হচ্ছে আমাদের সেই মিথাইল, আর এই কার্বনে তো হাইড্রোজেন ছিল, আর এইখানে ভিতরে সিগমা মানে ভিতরে পাই বন্ধনটা পূর্ণ হবে না। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সিগমা কমপ্লেক্স। ওকে। 3 নাম্বার হচ্ছে ওরা তো পুরোপুরি স্টেবল না, তাই না? সো যেহেতু পুরোপুরি স্টেবল না, হাইড্রোজেনটা তার ইলেকট্রনকে দিয়ে চলে যাবে। অনেকে বলতে পারে মিথাইল কেন গেল না? ভাই মিথাইল তো মাত্র আসছে, সো মিথাইল যদি চলেই যায় তাহলে তো বিক্রিয়াটা হইতো না। আর এখানে তো আমি ধাপে ধাপে দেখাচ্ছি, বাট আসলে তো সবকিছু একসাথেই হয়, তাই না? নেচার এই বিক্রিয়াটা। সো এই হাইড্রোজেনটা যখন চলে যায় তখন ভিতরে কিন্তু পাই বন্ধন পূর্ণ হয়ে গেছে, ওই যে রেজোনেন্স কমপ্লিট হয়ে গেছে, এই যে মিথাইল মানে টলুইন তৈরি হলো। আর এই হাইড্রোজেনকে কে নেয়? ওই যে আমাদের AlCl4-। ও যখনই হাইড্রোজেনকে নেয় তখনই এটা ভেঙে আগের মতো, যেহেতু প্রভাবক AlCl3 আগের মতো হয়, আর এই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে HCl তৈরি হয়। বলতো ভাই আগের থেকে অনেক সহজ হয়ে গেছে না? আমি যখন আবার দেখাবো তখন আরো সহজ হয়ে যাবে পরের বিক্রিয়া। সহজ হবে, সহজ হইতে বাধ্য। ওকে। এবং যেহেতু এখানে অ্যালকাইল হিসাবে যুক্ত হয়েছে, এই বিক্রিয়াকে বলা হয় ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। সো সবাই একটু লিখে নেয়, এটা হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। কার্বন যুক্ত হয়েছে কি হিসাবে? অ্যালকাইল গ্রুপ হিসাবে না? সো নাম হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। ওকে, আমি আরেকটা দেখাই। সেটা হচ্ছে যদি এরকম একটা বিক্রিয়া হয়, যেমন ধর ভাইয়া হচ্ছে এইটা বেনজিনের সাথে তোর এটা আছে ইথাইল ক্লোরাইড, বুঝছিস? সো বেনজিনের সাথে ইথাইল ক্লোরাইড আছে, এবং এখানে আমি আগের শর্তে সবকিছু নিয়েছি। সবকিছু নিয়েছি মানে হচ্ছে যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যা যা লাগবে সবই নিয়েছি, ড্রাই কন্ডিশন টন্ডিশন সবই নিয়েছি। তাহলে এখানে কি বেনজিন তৈরি হবে? এখানে ইথাইল বেনজিন তৈরি হবে, তাই না? এই যে ধর ইথাইল বেনজিন তৈরি হবে। এই আমরা কি বুঝি যে এটা উপরের কার্বনে দেখানো যে কথাই, পাশের কার্বনে দেখানো সেই কথা, নিচের কার্বনে দেখানো সেই কথা? এটুকু তো বোঝা উচিত। মানে আমি একবার পাবনাতে ক্লাস নিতে গেছিলাম উদ্ভাসে, তখন ওরা বলছিল ভাই বেনজিন পড়ান। তো বেনজিন পড়াইতেছি, সো কোনো কারণে উপরে জায়গা নাই, মানে নিচে লিখতে গিয়ে উপরের লাইনের সঙ্গে মিশে যাচ্ছে, তো এই ডান পাশে দেখাইছে। তখন একটা ছেলে উঠে প্রশ্ন করে বলে, ভাইয়া আগেরগুলোতে 1 নং কার্বনে দেখাইছেন, এখানে 2 নং কার্বনে কেন দেখাইছেন? তো ভাই ওই ওটাও 1 নং এটাও 1 নং, যেখানে দিব সেটাই হচ্ছে 1 নং, এটা নিয়ে প্যারা খাস না কেউ, যেখানে দিবি সেটাই 1 নং কার্বন। তাহলে আমি যদি ইথাইল ক্লোরাইড নেই তাহলে সেখানে ইথাইল বেনজিন তৈরি হবে। এরপরে
যদি বেনজিনের সাথে আমি হচ্ছে প্রোপাইল ক্লোরাইড নেব, ওকে, হচ্ছে আমাদের প্রোপাইল ক্লোরাইড, এবং ওই আগের সবকিছু দিব, ড্রাই কন্ডিশন যা যা অ্যাজ ইট ইজ আছে, তাহলে তোর কমন সেন্স কি বলে, তোর বিবেক বুদ্ধি কি বলে, এখানে কি তৈরি হবে, কি তৈরি হওয়া উচিত? তোর কাছে কিন্তু মনে হচ্ছে যে এখানে প্রোপাইল বেনজিন তৈরি হওয়ার কথা, মানে এটা তৈরি হওয়ার কথা, এই যে এটা। কিন্তু ভাইয়া এটা তৈরি হয় না। একটা কথা আছে না যে রিয়েলিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং, রিয়েলিটি খুবই ডিসঅ্যাপয়েন্টিং, মাঝে মধ্যে রিয়েলিটি আমাদেরকে আসলে ডিসঅ্যাপয়েন্ট করে। সো এটা কিন্তু হবে না, এটা ঠিক না আর কি। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কেন ঠিক না, কি হয়েছে, এটাতে সমস্যা কি? ক্রস সাইন দিতে গিয়ে কত ঘাইনি করতেছে। সো এখানে ঠিক না কেন, কারণ হচ্ছে আমি একটু বুঝাই দেই যে কেন এটা হবে না। এখানে উত্তরটা মানে উত্তর হবে কোনটা জানিস? উত্তর হবে হচ্ছে 8। এটা তৈরি হবে, মানে প্রোপাইল বেনজিন না হয় এটাকে বলা হয় আইসোপ্রোপাইল বেনজিন। আইসোপ্রোপাইল, এখন আমি একটু আইসো শিখাবো, নামকরণের নন ইউপেক নিয়ম এটা, বুঝছিস? আইসোপ্রোপাইল তারপর হচ্ছে বেনজিন। কারণটা কিছু পরে যাই, আগে একটু আইসো শিখায় আসি। কোন যৌগে যদি এই অংশটুকু দেখিস, যেমন ধর হচ্ছে ভাই, এখানে ফেরত আসবো আমি আবার, CH3 CH এগুলো আলাদা করে পড়তে হয় না, যে পড়ার মাঝে মাঝে এগুলো শিখে নিতে হয়, বুঝছিস? এটাকে বলা হয় আইসো গ্রুপ। সো কখনো যদি কোনো যৌগের নামের আশেপাশে হচ্ছে এই অংশটুকু দেখিস, মানে কোনো যৌগের শুরুতে, কোনো যৌগের শেষে, কোনো যৌগের মাঝে এই পার্টটুকু থাকলে সেটাকে আইসো গ্রুপ বলা হয়। যেমন ধর যদি আমি এইটা নেই, CH3 CH, এখানে হচ্ছে CH3, এখানে CH3, দেখ ভাই যে আমি কিন্তু এই যে আইসো গ্রুপটা পাইছি, এভাবেও আইসো মিলে, এভাবেও কিন্তু আইসো মিলে, এভাবেও আইসো মিলে, মানে অনেকভাবে এখানে আইসো মেলানো যায়। তো যেহেতু আইসো মেলানো গেছে, এই যৌগের কার্বন কয়টা? 4টা, নামটা হচ্ছে আইসো বিউটেন। হ্যাঁ আমি জানি তোর কাছে মনে হচ্ছে ভাই মূল শিকল নিলেন না, না এই নন ইউপেক নামে মূল শিকলের কোনো বালাই নেই, মোট কার্বন সংখ্যারেই কার্বন ধরা হয় আর কি, বুঝছিস? কার্বন 4টা মানে বিউটেন, কোনো কথা নাই। যদি এরকম হয় CH3, এখানে হচ্ছে CH, এখানে হচ্ছে CH3, এখানে CH2, এখানে CH2, এখানে CH3, এখানে কি আইসো আছে? এখানে কিন্তু আইসো আছে, এই যে এই অংশটুকু আইসো মিলে, তাই না? সো আইসো আছে মানে হচ্ছে এখানে কার্বন কয়টা? 1 2 3 4 5 6। সো আইসো আছে মানে নামটা হচ্ছে কি? নামটা হচ্ছে আইসো হেক্টেন, হেপ্টেন, 1 2 3 4 5 6, আইসো হেপ্টেন। এখন এইভাবে আইসো হেপ্টেন তুই অন্য একটা যৌগরে বানাইতে পারবে, এই জন্য এই নামকরণটা আমরা এখন আর ইউজ করি না। ও আইসো হেক্সেন, হ্যাঁ হেপ্টেন হবে না, হেক্সেন হবে, আইসো হেক্সেন। যেমন তুই যদি এই যৌগটা নিস, CH3, এখানে হচ্ছে CH, এখানে OH, এখানে হচ্ছে CH3, এই যে দেখ এখানে আইসো আসে। সো আইসো আছে মানে এই যৌগের নাম নরমালি তো প্রোপানল 2, বাট এই যৌগের নাম হচ্ছে আইসোপ্রোপানল, বুঝছিস? সো আশা করি আইসোটা এখন বুঝে গেছি, আইসোপ্রোপানল। এটা কিন্তু ইউপ্যাক নাম না, এর অনেক লিমিটেশন আছে, অনেক জায়গায় গিয়ে তুই আটকে যাবি, জাস্ট জিনিসটুকু একটু শিখে রাখে। এখানেও কি আছে, ওই যে CH3 CH CH3, এই যে আইসোপ্রোপাইল বেনজিন কেন তৈরি হলো আমরা একটু ব্যাখ্যা দিব। ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে মেকানিজম একটু দেখি। প্রথম স্টেপে আমাদের কি ঘটনা ঘটে? প্রথম স্টেপে ঘটনা ঘটে হচ্ছে এইটা, যে CH3 CH2, এখানে CH2Cl, এখানে কি আসবে? AlCl3, তাই না? তো সে কাকে নিবে? সে ক্লোরিনকে নিবে, বলছিলাম তীর চিহ্ন মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে এখানে আমাদের কি তৈরি হচ্ছে? এখানে তৈরি হচ্ছে এইটা CH3 CH2 CH2 প্লাস, আর এখানে তৈরি হয় AlCl4 মাইনাস। কিন্তু ভাই এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন মনে আছে?
অর্গানিক বেসিকটা কেন পড়াইছে এত গুরুত্ব সহকারে, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবং দেখতো ওর কি আরো ডিগ্রি বাড়ানোর সুযোগ আছে কিনা, ওর কিন্তু এখনো ডিগ্রি বাড়ানোর সুযোগ আছে। সো হয় কি, এ যদি 1 ডিগ্রি না হয়ে 2 ডিগ্রি হয় তাহলে বেশি স্থিতিশীল হয়। এবং আমরা কি জানি দুনিয়ার সবাই স্থিতিশীল হইতে চায়। সো এটা করে কি খুব তাড়াতাড়ি নিজেকে রিঅ্যারেঞ্জ করে এই হাইড্রোজেনকে এখানে পাঠায় দেয়, কারণ দুনিয়ার সবাই স্থিতিশীল হইতে চায়। এখানে CH, এখানে হচ্ছে CH3, এইখানে হয় প্লাসটা। এবং এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। এবং 2 ডিগ্রি বেশি স্টেবল, এটা আমরা অনেকবার শিখছি। এই জন্য এখানে হচ্ছে প্রোপাইল মূলকটা যুক্ত না হয়ে আইসোপ্রোপাইল যুক্ত হবে, মানে এই মাঝখানের কার্বন দিয়ে যুক্ত হবে। অন ডিগ্রিটা বুঝলাম না ভাই। এই যে কার্বনের সাথে প্লাস আছে দেখ, এই কার্বনের সঙ্গে ভাই, এই জন্য কিন্তু অর্গানিক বেসিকটা অনেক গুরুত্ব সহকারে পড়াইছে দুর্য। এই কার্বনের সঙ্গে প্লাস আছে, ওই কার্বনের সাথে কার্বন কয়টা? একটা না। সো ওই কার্বনের সাথে কার্বন একটা, মানে হচ্ছে 1 ডিগ্রি। আর এখানে এই কার্বনের সঙ্গে প্লাস আছে, সেই কার্বনের সঙ্গে কার্বন কয়টা? দুইটা। তার মানে এটা 2 ডিগ্রি হবে। সো যেহেতু 2 ডিগ্রি বেশি স্টেবল, সে মাঝখানের কার্বন দিয়ে যুক্ত হয়, এটা আইসোপ্রোপাইল বেনজিন তৈরি করে। এবং এটা বইটা আসছিল, সামনেও আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমরা দেখলাম বেনজিনের অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এখন আমরা একটু ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন দেখব। অ্যাসাইলেশন জিনিসটা কিরকম জানিস? ধর এই যে তোর কাছে বেনজিন আছে, সেই বেনজিনের সঙ্গে তুই যদি এইটা নিস, CH3, এখানে CO, এখানে হচ্ছে Cl, এটার নাম একটু পরে বলছি। এখানে ওই যে দালাল তোমার লাগবেই, AlCl3, কোন কন্ডিশনে? ড্রাই কন্ডিশন, তাই না? ড্রাই কন্ডিশন তো আমার নেওয়াই লাগবে। সো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আমরা একটু এখন প্রেডিক্ট করি, এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কাকে নিবে? ক্লোরিনকে নিবে। সো ক্লোরিনকে নিলে বাকি অংশটুকু বেনজিনের সাথে যুক্ত হয়ে যাবে। সো যদি যুক্ত হয়ে যায় তাহলে এখানে কি তৈরি করবে? এই যে এই কার্বন, তার সাথে অক্সিজেন CH3, আর এখানে তৈরি হবে HCl। এইখানেও কি হলো? বেনজিনের সাথে কার্বন যুক্ত হলো, এই যে বেনজিনের সঙ্গে কার্বন বাড়ছে, কিন্তু অ্যালকাইল মূলক হিসাবে বাড়ছে না, অ্যালকাইল মূলক হিসাবে বাড়ে না, এটা বাড়ছে কি অ্যাসাইল মূলক হিসাবে। তো সবাইকে একটু বলে দেই যে এই অংশটুকু মানে হচ্ছে আর CO, এখানে হচ্ছে এই অংশটুকু, এটাকে অ্যাসাইল বলা হয়, অথবা আরেকটা নাম হচ্ছে অ্যাসিটো। এই নামটা একটু মনে রাখিস, অ্যাসাইল বা অ্যাসিটো এই গ্রুপটার নাম। তো যেহেতু অ্যাসাইল হিসাবে, আর যেমন শুধু আর হচ্ছে অ্যালকাইল, তো যদি অ্যালকাইল হিসেবে কার্বন যুক্ত হয় তাকে বলা হয় অ্যালকাইলেশন, আর যদি অ্যাসাইল হিসেবে কার্বন যুক্ত হয় তাকে বলা হয় অ্যাসাইলেশন। সো এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আর যদি এই যৌগের নাম বলি, এই যৌগের নাম হচ্ছে অ্যাসাইল ক্লোরাইডও বলা হয়, এর আরেক নাম হচ্ছে ইথানয়িল ক্লোরাইড। এই নামগুলো একদিনে মুখস্থ হবে না, আস্তে আস্তে হবে। ইথানয়িল, তারপর হচ্ছে ক্লোরাইড। আর ওই যৌগের নাম হচ্ছে অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন, আবারও বলছি, এর একদিনে মুখস্থ হবে না, লিখে দিলাম, আস্তে আস্তে মুখস্থ হবে, প্যারা নিস না। বললাম আস্তে আস্তে এমনিতেই মুখস্থ হয়ে যাবে, এটা কোনো রকমের এফোর্ট ছাড়াই মুখস্থ হবে। এখন মুখস্থ করতে কি প্যারা খাস না আর কি। আমরা এটার মেকানিজম দেখবো, এবং আমি তোকে কথা দিলাম গত মেকানিজম থেকে এই মেকানিজম আরো ডালভাত মনে হবে তোর কাছে, সেম সেম সব এক কালার। প্রথমে কি হয়? প্রথম স্টেপে হচ্ছে আমাদের দালাল অ্যাক্টিভ হবে, তাই না? এই যে CH3, এখানে CO, এখানে হচ্ছে Cl, এবং আমাদের অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড থাকবে, তাই না? সো ও কাকে নিবে? ক্লোরিনকে নিবে। তীর চিহ্ন মাইনাস থেকে প্লাসের দিকে। সো তীর চিহ্ন মাইনাস থেকে প্লাসের দিকে যদি হয় তাহলে এখানে তৈরি হবে এইটা CH3, CO+, এবং এখানে হচ্ছে, তোরা চেষ্টা কর আমারটা না দেখে লিখে নিজেরা করার জন্য। সেকেন্ড স্টেপে ওই যে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল যেটা তৈরি হইলো,
সে আমাদের পাই বন্ধনের দিকে হাত বাড়াবে। সি প্লাস, এখানে হচ্ছে প্লাস, এখানে CH3। তখন এখানে কি তৈরি হচ্ছে? এখানে হাইড্রোজেন তো আগে ছিলই, আর এখানে হচ্ছে COCH3। ওকে, সিগমা কমপ্লেক্স তৈরি হলো। এরপর একটু আমি আলাদা স্লাইডে দেখাচ্ছি না, আলাদা লাইনে দেখাচ্ছি না, এখানে দেখাই না, এখানে আলাদা দেখাই। এখানে তৈরি হলো সিগমা কমপ্লেক্স। 3 নাম্বার স্টেপে ওই সিগমা কমপ্লেক্স হাইড্রোজেন চলে যাবে, এখানে COCH3, আর এখানে হচ্ছে AlCl4-। এই হাইড্রোজেন কি নিবে? নিয়ে এখানে তৈরি করবে COCH3, আর এখানে তৈরি করবে HCl, AlCl3। ওকে, AlCl4 হবে না? হ্যাঁ, AlCl4 হবে, AlCl4-। ওকে, আমরা যদি এটা বুঝি তাহলে দেখ ভাই তুই এটাও বুঝবি। এটা তোর কাছে একেবারে ইজি পিজি লেমন স্কুইজি হবে, এটা মেকানিজম আমি দেখাবো না, তোর একটা কাজ দিব না ক্লাস শেষে। বেনজিন আছে, সেখানে ধর হচ্ছে তুই এরকম আরেকটা বেনজিন নিলি, এইটা, এখানে হচ্ছে CO, এখানে হচ্ছে Cl। মানে কি হয়েছে দেখ, জাস্ট এখানে হচ্ছে CH3 এর জায়গায় এখানে একটা বেনজিন রিং আছে, এবং এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে বেনজোইল ক্লোরাইড। বেনজোইল, তারপর হচ্ছে ক্লোরাইড। পাই বন্ধনটা কোথায় গেল? পাই বন্ধন তো যেখানে ছিল সেখানেই আছে, এই যে, মানে হচ্ছে এই যে COCH3, এখানে কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ধন আছে, সেটা দেখানো হয়নি আর কি। বুঝি এটা? মানে যখন তুই বন্ধন দিয়ে দেখাবি তখন তো বন্ধন দেখাইতে হয়, যখন বন্ধন না দেখায় তখন তো দেখানো লাগে না কয়টা বন্ধন আছে। এখন এর মধ্যে আমি কি নেব? এর মধ্যে হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নেব, এই যে AlCl3 ড্রাই কন্ডিশনে। তাহলে ভাই এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কাকে নেবে? এই ক্লোরিনকে নেবে। তাহলে আগের মতো এই কার্বনটা কি বেনজিনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। তাহলে দেখ তো ভাই তুই আসলে এটা পাস কিনা, ফিল কর, সবাই একটু ফিল কর। এটা হচ্ছে আমাদের অরিজিনাল বেনজিন, আর তার সাথে এই বাকি অংশটুকু যুক্ত হবে, আর এখানে HCl তৈরি হয়, সেম মেকানিজম। এবং এখানে যে ওটা ছিল অ্যাসিটোফেনন, আর এইখানে যে যৌগটা তৈরি হয়েছে নাম হচ্ছে বেনজোফেনন। বেনজোফেনন। ওকে, আমরা একটা ব্রেক নেই, 11:45-এ সবাই জয়েন করিস। ওকে, তাহলে আমরা ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন দেখলাম, আমরা ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন দেখলাম। এরপরে আমরা একটু দেখবো হচ্ছে এরপরে কিছু বিক্রিয়া দেখবো যেগুলো আমাদের বইয়ে নাই, বাট যেগুলো পরীক্ষায় আসতে পারে যে কোনো সময়। যেমন ধর ভাই বেনজিনের সাথে
তুই এটার বিক্রিয়া করাচ্ছিস, সাইক্লোহেক্সেন। সো বেনজিনের সঙ্গে আমি সাইক্লোহেক্সেনের বিক্রিয়া করাচ্ছি এবং এখানে হচ্ছে একটা অ্যাসিড মিডিয়ে নিলাম। ফোর্সে হচ্ছে কি নিব, এখানে নিব সালফিউরিক অ্যাসিড। এখানে কি তৈরি হয় জানিস? এখানে তৈরি হয় হচ্ছে এইটা, এই হচ্ছে বেনজিন রিং, আর তার সাথে হচ্ছে এটা তৈরি হয়, নাম হচ্ছে সাইক্লোহেক্সাইল বেনজিন। সব দালালগুলো কি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের মতোই কাজ করে? হ্যাঁ, মোটামুটি সবাই হচ্ছে ওকে একটা ইলেকট্রোফাইল তৈরি করে ফেলে। নাম হচ্ছে সাইক্লোহেক্সাইল, দেন হচ্ছে বেনজিন। ওকে, এখন এটা কিভাবে হয়, এটার মেকানিজম পুরোটা দেখাবো না, এটুকু দেখালেই বুঝতে পারবে সবাই। প্রথম স্টেপ দেখালেই বুঝতে পারবো। এই যে আমাদের এখানে হচ্ছে এইটা আছে, সাইক্লোহেক্সিন আছে, আর ওই অ্যাসিড কি দিবে? প্রোটন দিবে না? আচ্ছা, আমরা কি এটা বুঝতে পারি এই প্রোটনটা, প্রোটন মানে তো প্লাস, তাই না? আর এখানে তো ইলেকট্রন আছে, এইখানে অ্যাড হওয়া যে কথা, এখানে অ্যাড হওয়া সেই কথা, এটা কি বুঝি? আগে এটুকু একটু রেসপন্স কর, যে হাইড্রোজেন উপরের এইখানে অ্যাড হওয়া যে কথা, এখানে অ্যাড হওয়া কি কথা? সেই কথা না? সো আমাদের ওই অ্যাসিডটা প্রোটন দেয়। সো প্রোটন দিলে সেই প্রোটনটা ধরলাম যে ওই উপরের কার্বনে অ্যাড হইলো, ধরলাম প্রোটনটা হচ্ছে এইখানে অ্যাড হয়েছে, যে প্রোটনটা আসলে হচ্ছে এইখানে। যদি প্রোটন ওইখানে অ্যাড হয় তাহলে আমাদের এইখানে কি তৈরি হবে? এই যে প্রোটন যদি এইখানে অ্যাড হয় তাহলে এইখানে প্লাস হবে না? আর যদি প্রোটন নিচে অ্যাড হয় তাহলে উপরে প্লাস হবে, বাট উপরে প্লাস যাওয়া নিচে প্লাস যাওয়া তো একই কথা। সো এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল। পরে এটা বেনজিনের ওই কার্বনকে প্রতিস্থাপন করবে, ওই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। মানে এইখানে হচ্ছে এই যে এই প্লাসটা যেভাবে কাজ করে, এই প্লাসটা, তারপর এইখানে আমাদের হচ্ছে এই প্লাসটা যেভাবে কাজ করে, এই সাইক্লোহেক্সাইল যে ইলেকট্রোফাইল সেও একইভাবে কাজ করে। সবাই কি বুঝতে পারছি? এই মেকানিজম লাগে না, সবকিছুর মেকানিজম পরীক্ষা যায় না, আমি তো বুঝেই গেছি ঘটনাটা কি ঘটে। আরেকবার প্লিজ। ওকে, কি হইলো? এই যে আমার কাছে হচ্ছে সাইক্লোহেক্সিন আছে। ওকে, সো সাইক্লোহেক্সিন আছে, সেই সাইক্লোহেক্সিনের যে দ্বিবন্ধন আছে সেই দ্বিবন্ধন নিয়ে সে হাইড্রোজেনকে নেয়। এখন হাইড্রোজেন তো ভাই এইখানে অ্যাড হওয়াও যে কথা, এইখানে অ্যাড হওয়াও সেই কথা। সো আমি দেখালাম যে হাইড্রোজেন এইখানে অ্যাড হইলো। হাইড্রোজেন যদি এইখানে অ্যাড হয়, মানে মেইনলি তো অ্যাড হয় এই ইলেকট্রন দিয়ে, তো এইখানে যদি অ্যাড হয় তাহলে এই কার্বনের এখন কি ইলেকট্রনের ঘাটতি আছে না? সো ওই কার্বন ইলেকট্রনের ঘাটতি আছে, মানে এই কার্বনে কি হবে? পজিটিভ। তো সেই পজিটিভটা বাকি অংশটুকু দেখায় আমি জীবনকে জটিল বানাতে চাচ্ছি না, মেকানিজম তো বুঝে গেছি। সো প্রত্যেকটার মেকানিজম ধরে ধরে দেখানোর মানে হয় না। সো এই হাইড্রোজেন মানে এই সাইক্লোহেক্সাইলটুকু পরে বেনজিনের হচ্ছে কোন একটা কার্বনের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। এবার কি বুঝতে পারছো সবাই? তাহলে কি তৈরি হলো? সাইক্লোহেক্সাইল বেনজিন তৈরি হলো। ওকে, যদি বেনজিনের সাথে হচ্ছে আমি এটা নেই, বেনজিন, এবং এখানে নিব হচ্ছে আমি নাইট্রিক অ্যাসিড, নাইট্রেশন করব আর কি, আর এখানে নিব হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখানে নাইট্রোবেনজিন তৈরি হয়, NO2, আর এখানে তৈরি হয় হচ্ছে পানি। সো যে নাইট্রোবেনজিন তৈরি হয় এটাকে বলা হয় বেনজিনের নাইট্রেশন। দুইটা কার্বন যে কোনো একটাই নেগেটিভ কনসিডার করলে হবে, হ্যাঁ, যে কোনো একটা নেগেটিভ কনসিডার করলেই হবে, কারণ এই পাই বন্ধন তো ওরও না এরও না, দুইজনেরই। সো যে কোনো একটাতে আসলে অ্যাড হয়, যে কোনো একটাতে অ্যাড হইলে দুই ক্ষেত্রে সেম ঘটনাই ঘটবে, সেম উৎপাদই আমি পাবো। এখানে নাইট্রোবেনজিন তৈরি হবে, পানি তৈরি হবে, এই বিক্রিয়াতে বলা হয়েছে, এই বিক্রিয়াকে নাইট্রেশন বলে। এবার এই বিক্রিয়ার জন্য কিছু কথা আছে। প্রথমত, অন্যান্য ক্ষেত্রে যখন আমরা প্রতিস্থাপনগুলো করছিলাম তখন আমরা সবসময় লুইস অ্যাসিড নিতাম, সবসময় লুইস অ্যাসিড নিতাম। এই যে এখানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বাট এখানে কি নিয়েছে? সালফিউরিক অ্যাসিড নিয়েছে। সো এটা স্যারদের খুব প্রিয় প্রশ্ন, যে বেনজিনের নাইট্রেশনে কেন সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়? সো ওয়াই সালফিউরিক অ্যাসিড? খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সালফিউরিক অ্যাসিডের কাজ কি, বা সালফিউরিক অ্যাসিড কেন নেওয়া হয়? সালফিউরিক অ্যাসিড কেন? এই প্রশ্নটা স্যারদের খুবই প্রিয়, যে বেনজিনের নাইট্রেশনে কেন আমরা সালফিউরিক অ্যাসিড নেই। এখন ওই যে কথা হচ্ছে, আমাকে এখানে কি করতে হবে? ইলেকট্রোফাইল তৈরি করতে হবে। তো এখানে সালফিউরিক অ্যাসিড দালাল হিসেবে কাজ করে। সালফিউরিক অ্যাসিডের কাজ কেটে বোঝানোর জন্য আমাদের সেই হচ্ছে এই কি বলে মেকানিজম দরকার।
মেকানিজম না বলে সালফিউরিক অ্যাসিডের কাজ বলা কখনোই সম্ভব না। সো মেকানিজম কি? আচ্ছা, আমরা কি এটা জানি যে সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এইটা, এই হচ্ছে ও, এখানে অক্সিজেন, আর এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে OH, এই হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। তুই কখনো কখনো দেখবি যে এখানে তীর চিহ্ন দেওয়া আছে। এখন তীর চিহ্ন দেওয়া যে কথা, ডাবল বন্ড দেওয়া সেই কথা, দুটোটাই সঠিক আর কি, কোনোটা ভুল না সেই কথা না আর কি, বাট দুটোটাই সঠিক। আর নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এইটা, নাইট্রোজেন, তারপরে এখানে হচ্ছে OH, এইখানে অক্সিজেন, আর এখানে তীর চিহ্ন। এই হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড, এই হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। এখন নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড আমি লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে নাইট্রোমূলকটা কিভাবে তৈরি হয় সেটা দেখানো। ওটা দেখাইলে আমরা সালফিউরিক অ্যাসিডের কাজ কি, সালফিউরিক অ্যাসিড কেন নেওয়া হয়, সব উত্তর পেয়ে যাব। এবং আমরা কি এটা জানি যে দুইটা অ্যাসিড একসঙ্গে অ্যাসিড হয় না? যে কোনো একটা অ্যাসিড হয়, যে কোনো একটা কি হয়ে যায়, ক্ষার হয়ে যায়। যদিও পরিমাণগত রসায়নে আমরা অনেক সময় দুইটা অ্যাসিডকে একসাথে মিশাই অ্যাসিডের ঘনমাত্রা হ্যান ত্যান বের করতাম, বাট আসলে দুইটা অ্যাসিড একসঙ্গে অ্যাসিড হয় না। একটা অ্যাসিড হয়ে যায়, একটা ক্ষার হয়ে যায়। শক্তিশালীটা অ্যাসিড আর দুর্বলটা ক্ষার। তাহলে আমরা কি জানি নাইট্রিক অ্যাসিড শক্তিশালী না সালফিউরিক অ্যাসিড শক্তিশালী? অবশ্যই সালফিউরিক অ্যাসিড শক্তিশালী, নাইট্রিক অ্যাসিড তো দুর্বল। তাহলে নাইট্রিক অ্যাসিড এখানে কি হয়ে যাবে? নাইট্রিক অ্যাসিড এখানে ক্ষার হয়ে যাবে। সো মেকানিজম হচ্ছে O2N দেন হচ্ছে OH। এই যে নাইট্রোজেনের সঙ্গে দুইটা অক্সিজেন আছে, আমি এভাবে লিখছি, দুইটা অক্সিজেন নাইট্রোজেন, তারপর হচ্ছে OH। মানে আমি আগে এটা দেখাই নিলাম, কারণ অনেকে এটা দেখলে বুঝবে না যে নাইট্রিক অ্যাসিড। অনেকে প্রশ্ন করতে পারে, ভাই নাইট্রিক অ্যাসিড কিভাবে কেন লিখছেন? এভাবে লিখছি তোকে বোঝানোর জন্য। আর সালফিউরিক অ্যাসিড কিভাবে লিখবো আমরা? সালফিউরিক অ্যাসিড লিখবো হচ্ছে যে H, তারপর হচ্ছে OSO3H। একটু বোঝা এখানে কি লিখছি? এই যে একটা হাইড্রোজেনকে জাস্ট আলাদা করছি, এই হাইড্রোজেন ওই অক্সিজেনের সঙ্গে যুক্ত, আর বাকি অংশটুকু SO3H। সবাইকে সংকেত দুটো লিখে বুঝতে পারছি? এটা নাইট্রিক অ্যাসিড লিখছি, সালফিউরিক অ্যাসিড লিখছি, এবং আমি যেভাবে লিখছি ওর কিন্তু স্ট্রাকচারকে, মানে স্ট্রাকচারটাকে কিন্তু হচ্ছে আমি ইয়া করি নাই, মানে হচ্ছে আহ, মানে নিয়ম ভাঙি নাই, স্ট্রাকচারকে মিলাই লিখছি। এখন যদি হচ্ছে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হয়, তাহলে সালফিউরিক অ্যাসিড অবশ্যই অ্যাসিড, আর নাইট্রিক অ্যাসিড এখানে ক্ষার হয়ে যাবে। সো নাইট্রিক অ্যাসিড ক্ষার হবে, মানে হচ্ছে ঘটনাটা ঘটে এই যে এইখান থেকে OH আর এখান থেকে H মিলে আসলে কি বের হয়? পানি বের হয়। তো এখান থেকে OH মিলে আর এখান থেকে H মিলে যখন পানি বের হইলো, অনেকে বলতে পারে ভাই উল্টাটা হইতে পারতো না? তোর কোমলমতি মনে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে ভাই উল্টাটা কেন হইলো না? উল্টাটা মানে কি? মানে এখান থেকে H আর এখান থেকে OH, না উল্টাটা হবে না, কারণ সালফিউরিক অ্যাসিড এখন অ্যাসিড, আর এটা কি হবে? ক্ষার হবে না? সো এটা এখন ওয়ান কাইন্ড অফ বেস, আর এটা এখন ওয়ান কাইন্ড অফ অ্যাসিড। সো এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে হচ্ছে O2N, এখানে প্লাস, কারণ দেখ পানি তৈরি করতে গেলে H প্লাস হওয়া লাগে, OH মাইনাস হওয়া লাগে, সো OH নিয়ে ইলেকট্রন বের হয়ে আসছে। আর এইখানে কি তৈরি করে? এটাকে এভাবে লিখে NO2 প্লাস, তাই না? একই তো কথা। আর এখানে তৈরি করে পানি, এখানে তৈরি করে হচ্ছে বাইসালফেট। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে যদি আমি লুইস অ্যাসিড নিতাম তাহলে হইতো কিনা? লুইস অ্যাসিড গুলো হচ্ছে কিউট অ্যাসিড, লুতুপুতু অ্যাসিড। লুতুপুতু অ্যাসিড বুঝিস? খুবই লুতুপুতু, কিউট, দুর্বল। এখন ওই লুতুপুতু অ্যাসিড যদি নাইট্রিক অ্যাসিড রে বলে, বাবা বাবা তোমাকে আমি একটা ইলেকট্রন দেই, তোমার ওএইচ হচ্ছে, মানে তোমাকে আমি প্রোটন দেই, তখন তো নাইট্রিক অ্যাসিড ওকে একটা থাপ্পড় মারবে যে তুই আমার থেকে দুর্বল অ্যাসিড হয়ে আমাকে তুই বলতেছিস প্রোটন দিবি। সো আমাকে এখানে নাইট্রিক অ্যাসিড থেকেও শক্তিশালী অ্যাসিড ইউজ করতে হবে। সে নাইট্রিক অ্যাসিড থেকেও শক্তিশালী অ্যাসিড কি? সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সো এই মেকানিজম দেখানোর পরে এটুকু লিখে দিতে হয় যে যেহেতু এই মেকানিজমে নাইট্রিক অ্যাসিডকে ক্ষার হিসেবে ইউজ করতে হয় যদি নাইট্রোমূলক তৈরি করতে হয়, আর সেটার জন্য তার থেকেও শক্তিশালী অ্যাসিড ইউজ করতে হবে, দ্যাট অ্যাসিড ইজ সালফিউরিক অ্যাসিড। বাকিটুকু একটু দেখাই দেই, যেহেতু এই যে আমাদের এখানে বেনজিন আছে, সেইখানে NO2 আসবে, NO2 এসে ওই যে সিগমা কমপ্লেক্স তৈরি করবে, তাই না? এখানে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে NO2। আর 3 নাম্বার স্টেপে সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেন চলে যাবে, এই যে হাইড্রোজেন চলে গেছে, আর এখানে হচ্ছে NO2। সো এই হাইড্রোজেন এখানে আসবে, আর হাইড্রোজেনকে কে নেওয়ার জন্য ওই যে আমাদের যে বাইসালফেট, সে হাইড্রোজেনকে নিয়ে যাবে, নিয়ে এখানে তৈরি করবে হচ্ছে এইটা,
NO2 আর তৈরি করবে হচ্ছে পানি, পানি তো না সালফিউরিক অ্যাসিড, পানি তো আগে তৈরি হয়ে গেছে, H2SO4। ওই নাইট্রোজেন তো আসলে N এর উপরে, N এর উপরে দিলেও যে কথা, NO2 এর উপরে দিলেও সেই কথা, মানে ওইটাকে সূক্ষ্ম বিচারে আর কেউ ভুল ধরে না। সবাই কি বুঝতে পারছি বেনজিনের নাইট্রেশনে কেন আমরা সালফিউরিক অ্যাসিড ইউজ করি? সালফিউরিক অ্যাসিড ইউজ না করলে কিন্তু হবে না। আচ্ছা, এবার দেখি আমরা সালফোনেশন। বেনজিন এর সঙ্গে আমরা নিব হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। এখানে প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিড লাগে। এখানে কি তৈরি হয়? এখানে হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়, SO3H। ওকে, এই বিক্রিয়াকে কি বলা হয়? এই বিক্রিয়াকে সালফোনেশন বলা হয়। তোর বইতে সালফোনেশনটা হয়তো অন্যভাবে দেওয়া আছে, বুঝছিস? টেনশন নিস না, আমি যেটা দেখাইছি সেটাও ঠিক, প্যারা নিস না। এবং এটা প্র্যাকটিক্যালি করা, এটা ঠিক। এটাকে বলা হয় সালফোনেশন, সালফোনেশন। আর এই যৌগের নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক, তারপর হচ্ছে অ্যাসিড। সো এটার মেকানিজম কি? এটার মেকানিজম হচ্ছে এই যে আমাদের বেনজিন মূলক সালফার ট্রাইঅক্সাইড ইটসেলফ একটা নিউক্লিওফাইল। তোদেরকে আমি লিখে দিয়েছিলাম ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইলের লিস্ট যখন লিখে দিয়েছিলাম তখন একটু গিয়ে দেখে আসতে পারিস যে আমি এই যে এটাকেও লিখে দিয়েছিলাম। গিয়ে একটু লিখে দেখে আসিস যে এটাকেও ইলেকট্রোফাইলের লিস্টের মধ্যে লিখে দিয়েছিলাম, তারপর সালফার ট্রাইঅক্সাইডকে ইলেকট্রোফাইলের লিস্টের মধ্যে লিখে দিয়েছিলাম। সো এখানে হচ্ছে সালফার, এখানে অক্সিজেন, এইখানে অক্সিজেন, এখানে হচ্ছে অক্সিজেন। সো কি হয়? ওই যে সে হচ্ছে একটা অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টানবে। সো একটা যদি নিজের দিকে ইলেকট্রন টানে, এই সালফারটা কি হবে? একটুখানি পজিটিভ চার্জ, সে আমাদের ইলেকট্রন দিয়ে অ্যাট্রাক্টেড হবে। হওয়ার পরে এখানে আসলে কি তৈরি করলো? এখানে তৈরি করলো হচ্ছে এইটা সিগমা কমপ্লেক্স, এখানে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে এভাবে দেখাতে গেলে সুন্দর হবে না, SO3-, ওই যে অক্সিজেন একটার উপরে মাইনাস আর একটার উপরে এখানে কি? এখানে হচ্ছে হাইড্রোজেন। পরে এই হাইড্রোজেন এদিকে যায় আর এখান থেকে কি আসে? এখান থেকে হচ্ছে ইলেকট্রনটাকে নেয় ওই সালফেট মূলকটা। সো আলটিমেটলি আমি কি পাচ্ছি? বেনজিন সালফোনিক অ্যাসিড। সো আমি গ্রুপে একটা ছবি পাঠাচ্ছি, তোদের জন্য একটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা হচ্ছে এই যে যে রিয়াকশনগুলো আছে সেইগুলোকে এরকম একটা চার্ট বানানো, এবং যতগুলো রিয়াকশন এখানে আছে সবগুলো একসঙ্গে করা আছে। সবাই অবশ্যই এই চার্টটা বানাবি ভাই, মানে এটাকে কিন্তু জাস্ট আমি সৌন্দর্য বর্ধনের জন্য দিচ্ছি না, এটাকে আমি কাজের জন্যই দিচ্ছি। ধর আমি সবাই টেলিগ্রাম গ্রুপটা চেক কর, দেখবি আমি এখানে একটা চার্ট দিচ্ছি, এটা সবাই নিজের খাতায় বানাবি, খাতায় বানাই আলকেমি গ্রুপে শেয়ার করবে, মানুষ জানুক যে কি পড়ানো হচ্ছে এখানে। কেমনে সিলেক্ট করে? এই সবাই কি পাইছিস ছবিটা? তো সবাই করব কি, এখানে যতগুলো রিয়াকশন দেখানো হয়েছে মানে সবগুলো রিয়াকশনই এখানে আছে, এখানে রিয়াকশনগুলো সবাই একটু খাতায় এভাবে লিখবো, একটা ফুলের মতো লিখবো, যেন হচ্ছে
একবারে দেখলে সবগুলো যেন মনে থাকে। ওকে, তাহলে আমি একটু শর্টকাটে রিভিউ করে আসি বেঞ্জিনের রিয়াকশনগুলো। যে এখানে যা দেখা যাচ্ছে ওখানে সেগুলোই আছে। সো বেঞ্জিন হচ্ছে অ্যাডিশন বিক্রিয়া দেখায়। কি অ্যাডিশন? ইলেকট্রোফিলিক অ্যাডিশন। সে আবার সাবস্টিটিউশনও দেখায়। কোন সাবস্টিটিউশন? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। যে সাবস্টিটিউশন তার দেখানোর কথা না, সো যেহেতু তার এটা দেখানোর কথা না, তারপরেও সে দেখায় এবং এটাই বেশি দেখায় দেখলি, এই জন্য তার অসম্পৃক্ততাকে বলা হয় বিশেষ ধরনের অসম্পৃক্ততা। নিচের পার্ট দেখা যায় না, তুই তো ওইটা দেখে দেখে তুলবি না, তুই তোর এই ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে সেগুলোকে লিখবি। ওইটা দেখানো হয়েছে জাস্ট স্যাম্পল যে এইভাবে তৈরি করবে। এরপরে দেখালাম হচ্ছে বেঞ্জিনের অ্যাডিশন বিক্রিয়া কোনটা। আমি বেঞ্জিনকে বিজারণ করলে কি তৈরি হয়? বিজারণ করলে তৈরি হয় হচ্ছে সাইক্লোহেক্সেন। আমি নিয়ন্ত্রিত বিজারণ করলে হচ্ছে সাইক্লোহেক্স 1,4 ডাইন তৈরি হয়। আমি ক্লোরিনেশন করলে গ্যামাক্সিন তৈরি হয়। ওজোনোলাইসিস করলে গ্লাইওক্সাল তৈরি হয়, বাট এটা আমরা পরে পড়ব। তারপরে দেখলাম হচ্ছে প্রতিস্থাপন। বেঞ্জিনের প্রতিস্থাপন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। বাট ইলেকট্রোফাইল নর্মালি সবসময় রেডিমেড তৈরি থাকে না। সো যেহেতু ইলেকট্রোফাইল রেডিমেড তৈরি থাকে না, এই জন্য আমরা ইলেকট্রোফাইল তৈরি করার জন্য মাঝে মধ্যে কিছু লুইস অ্যাসিড নেই। এই লুইস অ্যাসিড দালালের মতো কাজ করে। সো প্রথমে ইলেকট্রোফাইল তৈরি করে, তারপর সিগমা কমপ্লেক্স তৈরি হয়। সেই সিগমা কমপ্লেক্স হচ্ছে আমাদেরকে এখানে যুক্ত করে। তারপরে আমরা দেখলাম হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। তারপরে অ্যালকাইলেশনের ক্ষেত্রে যে এই প্রোডাক্টটা হয় না, এই প্রোডাক্টটা কেন হয়। তারপরে হচ্ছে বেঞ্জিনের নাইট্রেশন, নাইট্রেশনে সালফিউরিক অ্যাসিডের কাজ কি। তারপরে বেঞ্জিনের সালফোনেশন। এই পর্যন্ত আমাদের দেখা হয়েছে। ওগুলো কি 23 না কোন অ্যাডমিশনের মনে নাই, বাট আমার কাছে স্ক্রিনশটটা নেওয়া আছে। এরপর লিখে নেই বেঞ্জিনের ফার্দার, না আজকে আর না আগাই, এটুকুই থাকুক, আমরা স্মুথলি শেষ করতে পারবো এর মধ্যে। আমার প্ল্যান হচ্ছে অর্গানিকটা শেষ করব, এটা হচ্ছে ডিসেম্বর, তো জানুয়ারির মাঝামাঝিতে হচ্ছে অর্গানিকটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তাড়াহুড়ো করলে করা যায়, বাট আমি চাই আমার সঙ্গে সঙ্গে তোরাও যেন ঠিকঠাক মতো শেষ করিস। অনেক কষ্ট হচ্ছিল।